করোনা নাকি আমি আরো সেই জায়গাটা টপিকটা হলো যে আমরা বলতেছি যে হেলথ প্রফেশনালদেরকে এনগেজমেন্ট করা এই করোনার সময় নিউট্রিশনটা আমরা কিভাবে এনশিওর করতে পারি। কারণ আমরা তো সার্ভিসটা দিতেছি, কিন্তু নিউট্রিশন ইজ ওয়ান অফ দ্য মেজর থিংস। দেখেন নিউট্রিশন, ওয়াটার স্যানিটেশন এই জিনিসগুলো আমাদের সাথে। তো হেলথ প্রফেশনালদেরকে আমরা এই সার্ভিসের কথা বলতেছি হলো করোনা ট্রিটমেন্টের, কিন্তু এই সময় নিউট্রিশন সার্ভিসটা আমরা কতটুকু হেলথ প্রফেশনালকে এনগেজ করতে পারতেছি সেটা একটা বড় ইস্যু। আর তসলিম ভাইও আছে আমাদের সাথে। তসলিম ভাইয়ের একটা বড় নেটওয়ার্ক আছে হেলথ প্রফেশনালদের। আপনার ওনারা ডাক্তারদের সাথেও কাজ করেন, তাছাড়া ওনাদের একটা বড় ফার্মেসির একটা নেটওয়ার্ক আছে যারা রেগুলার পেশেন্টদের সাথে ইন্টারঅ্যাকশন করতেছে। এবং আপনার প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে হেলথ টেকনোলজিস্টদের সাথেও তসলিম ভাইদের একটা বড় কাজ আছে। এবং আপনি জানেন যে সূর্যের হাসি বলে একটা বড় প্রজেক্ট ছিল আরবান এরিয়াতে, আপনার এই হেলথ কেয়ার সার্ভিসটা প্রোভাইড করে। তো ওই জায়গাটা থেকে হেলথ প্রফেশনালদেরকে আমরা কিভাবে এনগেজ করতে পারি নিউট্রিশন সার্ভিসটার জন্য, সেইটা নিয়ে আজকে একটু কথা বলা। তুষার রেডি? ওকে, ওয়াটার রেডি। কি আমরা চলে আসছি? তুষার শুরু করবো আমরা? আমরা শুরু করছি। সুধী মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পঞ্চম ওয়েবিনার ডিসকাশন, বা আমরা যে ডিসকাশনকে বলছি হলো নিউট্রিশন পলিসি ডায়ালগ। আমরা মূলত এই পলিসি ডায়ালগ গুলো আয়োজন করেছি যে আমাদের পুষ্টি বিষয়ে আমাদের কি করা উচিত, আমাদের পলিসি মেকাররা কি কাজ করবেন, আমাদের স্বাস্থ্য কর্মীরা কি কাজ করবেন, এবং সাধারণ মানুষ যারা আছেন তারা তাদের পুষ্টিটা কিভাবে এনশিওর করবে, সেই বিষয়ে আমরা কিছু পলিসি ডায়ালগ করছি। আজকে আমাদের এই পঞ্চম পলিসি ডায়ালগে আমাদের সাথে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত গেস্ট। আপনারা সবাই তাদেরকে চেনেন, আমি তারপর আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের প্রথমে রয়েছেন হাসিন জাহান আপা, যিনি কান্ট্রি ডিরেক্টর ওয়াটার এইড বাংলাদেশে আছেন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। হাসিন জাহান আপা সম্পর্কে অনেক কিছু বলার আছে। আমি বলবো যে উনি একজন মূলত ইঞ্জিনিয়ারিং পাশ করে ওয়াটার স্যানিটেশন উনি কাজ করেন, এবং একটা লম্বা সময় উনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন। উনি ডানিটার প্রজেক্টে কাজ করেছেন, উনি আপনার ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কাজ করেছেন, ওয়াটার এইডের সাথে একটা লম্বা সময় ওয়াটার স্যানিটেশনের পার্সপেক্টিভ থেকে কাজ করার পরে উনি প্র্যাকটিক্যাল অ্যাকশনে লাস্টে ছিলেন। আবার কিছুদিন আগেই উনি আবার ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হিসেবে উপস্থিত হয়েছেন। আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে দেখতে পারবেন যে মানুষের হাত ধোয়ার অভ্যাস, টয়লেটের ব্যবস্থার জন্য বাংলাদেশের এখন বেশ ভালো ভালো সুন্দর সুন্দর কিছু টয়লেট দেখা যায়। তোমরা অনেক কিছু দেখলে হয়তো আমার মনে হয় যে আমি বাংলাদেশে আছি, কিন্তু ইদানিং কিছু টয়লেট দেখলে মনে হয় যে আমরা দেশের বাইরে হঠাৎ চলে আসলাম কিনা। এই টয়লেট গুলো ওয়াটার এইডের তৈরি করা, মানুষের রুচি বোধের যে একটা বিষয় আছে, সেটা ওয়াটার এইড বাংলাদেশকে এই টয়লেট গুলি সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের দেশে মানুষের এই অভ্যাসটা পরিবর্তনের সাথে কাজ করে যাচ্ছে। এবং কোভিড আসার পরে দেখেন যে প্রথম যে জিনিসটা আমরা মানুষকে বা সরকার থেকে সবাই যে কথাটি বলেছি সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। কিভাবে হাত ধুতে হবে, কিভাবে আমরা মুখ ধোবো, বাইরে থেকে আসলে মুখ ধোবো, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা অভ্যাস পরিবর্তনের চেষ্টা করছি। সেই সুযোগে আমরা হাসিন জাহান আপাকে আজকে পাবো আমরা কথা বলার জন্য। এরপরে আমাদের সাথে রয়েছেন তসলিম উদ্দিন খান। তসলিম ভাই মূলত এখন চিফ অফ প্রোগ্রাম অপারেশন সোশ্যাল মার্কেটিং কোম্পানির সাথে কাজ করছেন। তসলিম ভাইয়ের অভিজ্ঞতা অনেক। উনি প্রথম ওনার ক্যারিয়ার জীবনে পাথফাইন্ডার থেকে কাজ শুরু করেন, কিন্তু প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, ডেভেলপমেন্ট সেক্টরে কিভাবে মনিটরিং হবে এই কাজগুলো, এবং প্রাইভেট সেক্টর কে কিভাবে এঙ্গেজমেন্ট করে বা ছোট ছোট যারা এন্টারপ্রেনার
ফার্মেসিরা যারা রয়েছে তাদেরকে কিভাবে এঙ্গেজমেন্ট করে স্বাস্থ্য সেবাটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। আমি বলবো এইগুলোর মাঠ পর্যায় থেকে শুরু করে লিডারশিপ পর্যায়ে কাজ করার একটা বড় অভিজ্ঞতা তসলিম ভাই রয়েছে। তসলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এরপরে আমাদের সাথে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট জাকারিয়া কাজল ভাই। কাজল ভাইয়ের অনেক অভিজ্ঞতা রয়েছে। আমার সাথে ব্যক্তিগতভাবে কাজল ভাইয়ের একটা সুসম্পর্ক অনেকদিন যাবত। আমাদের অল্প সময়ের জন্য হলেও একটা একসাথে কাজ করার আমাদের সুযোগ হয়েছিল 2008 সালে। আমরা বেশ কিছু কাজ একসাথে করেছিলাম। কাজল ভাই বিভিন্ন মিডিয়াতে কাজ করে, ইত্তেফাক সহ বিভিন্ন মিডিয়ায়, ইনকিলাব সহ বিভিন্ন মিডিয়ায় কাজ করে শেষ উনি যুগান্তরে ছিলেন, এখন ইন্ডিপেন্ডেন্টলি সাংবাদিকতা করছেন। কাজল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি যদিও মডারেট করছি, কিন্তু আমি জানি যে কাজল ভাইয়ের এই মিডিয়াতে কাজ করার সুযোগে অনেক ওনার অভিজ্ঞতা রয়েছে। হাসিন জাহান আপা অনেকগুলো টিভি প্রোগ্রাম একসময় মডারেট করতেন, এখনো মিডিয়াতে ওনার প্রেজেন্স আছে। আপনার হাসিন জাহান আপার বই লেখার একটা অভ্যাস আছে। রিসেন্টলি উনি ওনার নিজের অভিজ্ঞতা গুলো সংকলিত করে একটা বই লিখেছেন। আমি বইটা দেখে খুবই ইমপ্রেস যে আপার নিজস্ব যে চিন্তা ভাবনা গুলো শত ব্যস্ততার মাঝেও এই কাজগুলো করেন। আপা, আমরা আজকে আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমাদের দেশে আপনার এখন যে বর্তমানে অবস্থাটা রয়েছে, সেই অবস্থাটাতে আপনার মনে হচ্ছে যে এই কোভিড-19 এর অবস্থাটা আমাদের কেমন আছে? এবং আপনি জানেন যে গতকাল থেকে আমরা আমাদের সমস্ত এইগুলো খুলে দিয়েছি, লকডাউন গুলো খুলে দিয়েছি। এইটা খুলে দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে, এবং এর ফলে আমাদের দেশে আসলে কোভিড এর কি ধরনের বিস্তার হতে পারে বলে আপনার ধারণা? আমার কাছে যেটা মনে হয়েছে, শুরু থেকে আজ পর্যন্ত আমরা সবসময় কেন জানি একটা ফায়ার ফাইটিং মোডে আছি। আমাদের মধ্যে একটা সামগ্রিক এবং হলিস্টিক পরিকল্পনার অভাব শুরু থেকেই রয়েছে, এখনো আছে। আমরা সবসময় একটা জিনিস ঘটে যাওয়ার পরে একটা পরিকল্পনা করছি এবং ঝাঁপিয়ে পড়ছি এবং একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিচ্ছি এবং সেটা করছি। কখনোই আমরা আগে থেকে ভেবে পরিকল্পনা মাফিক আমরা এগোচ্ছি না। আমরা যে জিনিসটা সামনে আসছে সেই জিনিসটা সমাধান করতে করতে এগোচ্ছি, একটা তাৎক্ষণিক পরিকল্পনার মধ্য দিয়ে এগোচ্ছি। এটাই আমার কাছে মনে হচ্ছে। এবং দেখেন, এখন স্কুল বন্ধ ক্ষেত্রেও আমরা শুরুর দিকে যখন সিদ্ধান্ত নিলাম তখনও আমরা দেখি না কি হয়, বাচ্চাদের তো এখনো হয়নি, তাহলে আমরা স্কুল বন্ধ করবো কেন, এরকম একটা সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ করেছি এবং তারপরে অনেক পরে গিয়ে আমরা স্কুল বন্ধ করেছি। ঠিক তেমনি আমরা লকডাউনের সিদ্ধান্ত অনেক পরে গিয়ে নিয়েছি। এখন দেখেন, খোলার ক্ষেত্রেও আমরা একবার পরিবহন বন্ধ করলাম, তারপরে গার্মেন্টস খোলা বন্ধ নিয়ে একবার এক ধরনের দোনমনের মধ্যে ছিলাম, তারপরে খুললাম বন্ধ করলাম, ফেরি চলাচল খুললাম বন্ধ করলাম, নানান ধরনের এক ধরনের দোলাচলের মধ্যে থেকে সিদ্ধান্তগুলো নিলাম, বন্ধ করলাম। আবার এখন অফিস খোলার ব্যাপারেও ঠিক একই রকম ভাবে আমরা সিদ্ধান্ত। আবার দেখেন, আমরা সবসময় হসপিটালের উপর প্রিভেন্টিভ মেজারে না গিয়ে আমরা সবসময় সিদ্ধান্তগুলো নিচ্ছি কি হয়ে যাওয়ার পরে আমরা নিয়ন্ত্রণ কিভাবে করব, চিকিৎসা কিভাবে করব, সে ব্যাপারে আমরা সবসময় সিদ্ধান্ত নিচ্ছি বা সেভাবে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু কোভিড নিয়ন্ত্রণের আগে আমরা কেন চিন্তা করছি না যে হাত ধোয়া, যেটা প্রিভেন্টিভ মেজার, সেখানে যদি আমরা একটা স্ট্রং বিবেচনা নিতে পারি যে হাত ধোয়ার মাধ্যমে কিভাবে কোভিডটাকে নিয়ন্ত্রণে আনা যায়, সবচেয়ে আগে প্রিভেন্ট করা যায়। তো প্রিভেন্টিভ মেকানিজম যদি আমরা খুব স্ট্রং করতে পারি, যে হাত ধোয়াটাকে আমরা ম্যান্ডেটরি করতে পারি এবং নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু কোভিডের নিয়ন্ত্রণটা সবচেয়ে আগে আমরা নিশ্চিত করতে পারি। এই প্রিভেন্টিভ মেকানিজমটা যদি আমরা স্ট্রং করতে পারি তাহলে এই নিয়ন্ত্রণটা অপেক্ষাকৃত সহজ হবে। তো এইখানে আমাদের জনসচেতনতা আরো স্ট্রংলি গড়ে তোলা উচিত এবং এখানে আমাদের কাজ করা অনেক বেশি বাড়াতে হবে। এবং এটা যদি আমরা শক্ত হাতে দমন করতে পারি বা স্ট্রং মেজার নিতে পারি, তাহলে পরের কাজগুলো অপেক্ষাকৃত সহজ হতে পারে। সেই কাজটা আমরা অনেকাংশে করছি না। তো আমার কাছে মনে হয় যে সরকারকে এইখানে পুনর্বিবেচনা করতে হবে। এবং আমি এখানে একটি
জিনিস আসলে কঠোরভাবে সমালোচনা করতে চাই, যে আমরা যদি এই কমিটিটার কথা দেখি, ফিরে দেখি যে এই 17 জনের যে কমিটি করা হলো, যে যেই কমিটি আসলে সরকারকে গাইড করবেন যে কিভাবে সরকার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবেন, যে কি করণীয়, সেই 17 জনের কমিটিতে সবাই দেখা যায় যে চিকিৎসক। এখানে আসলে পাবলিক হেলথ বিশেষজ্ঞ কয়জন আছে, এখানে ওয়াশ বিশেষজ্ঞ কয়জন আছে, এখানে নিউট্রিশনের বিশেষজ্ঞ আসলে কয়জন আছে। তো এখান থেকে বোঝা যায় যে সরকারকে আসলে পরামর্শ যারা দিবেন তাদের আসলে মানে বিশেষজ্ঞ কতজন আছেন এবং তারা কি ধরনের পরামর্শ দিবেন যে সরকারকে আসলে গাইড করার জন্য, তারা কি ধরনের মানে তাদের যোগ্যতা আছে এবং তারা কি কি ধরনের দিক নির্দেশনা সরকারকে দিবেন যাতে তার সরকার আসলে একটা সার্বিক পরিকল্পনা করতে পারে। তো সেই বিষয়ে আমি আসলে দৃষ্টি আকর্ষণ করতে চাই সরকারের, এবং এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই বিষয়গুলোকে তুলে ধরতে পারি। তো আমি এখানেই শেষ করি আমার প্রথম অংশের আলোচনা, তারপরে আবার এই বিষয়ে ফিরে আসতে। এই জায়গাটায় আমি একটা ছোট করে আপনাকে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে চাই। আপনারা তো ওয়াটার স্যানিটেশন নিয়ে কাজ করছেন এবং হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা একটা বড় ইস্যু এই কোভিড এর সময়। আপনার কতটুকু এক্সপিরিয়েন্স হলো যে মানুষ আসলে এই অভ্যাসটাকে চেঞ্জ করতে পেরেছে, বা কতটুকু তারা কোপ আপ করেছে এই হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা যেগুলো আমরা দিয়েছি? আমরা যারা কাজ করি মাঠে, এবং আমি যদি হিসেব করে বলি যে গত 30 বছর ধরে আমরা, অর্থাৎ বিভিন্ন এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানে যারা কাজ করছি আমরা, তারা বলে আসছি যে সাবান দিয়ে ভালো মতো হাত ধুন, 2 হাত ভালো মতো সাবান দিয়ে হাত ধুলে ডায়রিয়া এবং অন্যান্য বিভিন্ন অসুখ থেকে আপনারা ভালো থাকবেন। এবং নিউট্রিশনের আপনারা যারা কাজ করেন তারাও একই কথা বলে আসছেন যে নিউট্রিশন ভালোভাবে আপনাদের পুষ্টি বজায় রাখতে গেলে আপনাদের সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। কোনো কাজ হয় নাই, সেরকম কোনো ভিজিবল কাজ হয় নাই সত্যিকার অর্থে। করোনাতে রাতারাতি ভাবে আমরা দেখছি যে এটা একটা বিশাল পরিবর্তন। আসলে কি এই পরিবর্তনটা সাস্টেনেবল? মানুষ ভয়ে এই কাজ করছে। তো ভয়ের থেকে যখন মানুষ কোনো কাজ করে, আসলে এটা সাস্টেনেবল পরিবর্তন বলে মনে হয় না। কালকে যদি আমরা দেখা যায় যে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেল, সবাই ভ্যাকসিন নিয়ে ফেললো, আসলেও কি সাস্টেনেবল মানুষ এই হাত সাবান দিয়ে ধুতে থাকবে? এখানে যথেষ্ট সন্দেহ আছে, কারণ মানুষ আউট অফ ফিয়ার এই ধরনের কাজ করছে, এটা আসলে সাস্টেনেবল হয়তো না। সুতরাং এই সাস্টেনেবল পরিবর্তন হতে থাকলে মানুষের আসলে এটা ভেতর থেকে যদি পরিবর্তনটা আসে, অথবা এটা যদি সোশ্যাল নর্মে পরিণত হতে হয়, তাহলে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে এনাবলিং এনভায়রনমেন্ট দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার এবং ইনভেস্টমেন্ট দরকার। এই 3টা জিনিস যখন হবে তাহলে এটা সোশ্যাল নর্মে পরিণত হতে হবে, এবং সেই জিনিসটা এখনো হয়নি। এই 3টা জিনিসের পরিবর্তন হতে হলে এই সামাজিক কাঠামোর পরিবর্তন দরকার, পলিসিগত পরিবর্তন দরকার, এবং সামাজিক এবং আর্থসামাজিক কাঠামোর সাথে সাথে এই যে সামাজিক নর্মের পরিবর্তন হওয়া দরকার, এবং জেনারেশনাল চেঞ্জ হওয়া দরকার। ধন্যবাদ। তসলিম ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে আপনি তো মাঠ পর্যায়ে আপনাদের একটা বিশাল নেটওয়ার্ক রয়েছে, হেলথ প্রফেশনাল যদি বলতে, এক ধরনের সম্মুখ যারা যোদ্ধা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য কাজ করছেন। এই যারা হেলথ প্রফেশনাল রয়েছেন তারা কতটুকু আপনার কোভিড এর জন্য কাজ করতে পারছেন, আপনার যারা ওয়ার্কাররা রয়েছেন, এবং তারা নিউট্রিশনটাকে মা এবং শিশুদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তারা কি ধরনের কাজ করছেন, এটি যদি একটু শেয়ার করেন আপনারা। জি, ধন্যবাদ ডক্টর শামীম আপনাকে। আসলে নিউট্রিশনের যে বিষয়, তার আগে আমি যে নেটওয়ার্কটি রয়েছে, বেশ কয়েকটি নেটওয়ার্ক নিয়ে আমরা কাজ করি, যারা অত্যন্ত অঞ্চলে কাজ করে, বাংলাদেশ লেভেলে কাজ করে। সবচেয়ে যেটা নেটওয়ার্ক এবং বাংলাদেশের একটা প্রমিনেন্ট নেটওয়ার্ক, সেটা হচ্ছে ব্লু স্টার নেটওয়ার্ক। এই ব্লু স্টার নেটওয়ার্কে 8000 প্রোভাইডার রয়েছে। এই 8000 নন গ্রাজুয়েট প্রোভাইডার, অর্থাৎ তারা গ্রাজুয়েট প্রোভাইডার না, কিন্তু তারা এই সমাজে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে
পরিবার পরিকল্পনা সেবা দিয়ে যাচ্ছে, নিউট্রিশন সেবা দিয়ে যাচ্ছে। তো সব থেকে বড় চ্যালেঞ্জ হয়েছে এই কোভিড কালীন সময়ে যে তাদের যে সার্ভিসটা, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সার্ভিস হলো নিউট্রিশন কাউন্সিলিং দেয়। যারা গর্ভবতী মা তাদের কাছে সেবা নিতে আসে, কাউন্সিলিং করে। যারা শিশু আসে 5 বছরের নিচে তাদেরকে কাউন্সিলিং করে, শিশুদের গ্রোথ মনিটরিং করে। তো এই যে গ্রোথ মনিটরিং বা প্রেগনেন্ট মা তাদের কাউন্সিলিং, বা অ্যাডোলেসেন্ট গার্ল তাদের বয়েজ তাদের কাউন্সিলিং, এই কাউন্সিলিং কিন্তু একটা বিরাট প্রবলেম হয়ে যায়। সেটা হলো আমাদের যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু এত স্ট্রিক্টলি লকডাউন করা হয়েছিল যে কমিউনিটির পিপল তারা বের হতে পারত না ঘরে। এখন একটা সার্ভিস ডেলিভারি সেন্টারে তখনই আসতে পারবে যখন ওই অ্যাক্সেসিবিলিটিটা থাকবে, এটা কিন্তু গত 2 মাসে অনেক জায়গায় ছিল না, এবং তারা এই সার্ভিসটা নিতে পারে নাই। ইভেন তারা যদি আসেও, তাহলে কাউন্সিলিং করতে যে একটা এনাবলিং এনভায়রনমেন্ট দরকার, কাছাকাছি বর্ষা দরকার, সেখানেও সেটার অভাব ছিল। তো এই প্রোভাইডাররা যে কাজটি এই সময় করেছে, হয়তো গ্রোথ মনিটরিং অতটা করতে পারে নাই, প্রেগনেন্ট মারা অতটা আসে নাই, কিন্তু তারপরেও শিশুদেরকে তারা বলেছে যে নর্মাল নিউট্রিশন ফুডের সাথে সাথে যে কাজটি করতে হবে সেটা হলো ফুড সাপ্লিমেন্টেশন দরকার, নিউট্রিশন সাপ্লিমেন্টেশন দরকার। সেটা কি? মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার। অ্যাটলিস্ট মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার যদি শিশুরা এই সময় তারা নিয়ম মেনে খেতে পারে, তাহলে তাদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি হবে না। এবং আয়রন ডেফিসিয়েন্সি একটা বড় সড় নিউট্রিশনের ক্ষেত্রে একটা রিজন, যেটা শিশুর ডেভেলপমেন্টকে বাধাগ্রস্ত করে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, এবং শিশুর বুদ্ধিমত্তাকে কম্পারেটিভলি কমিয়ে দেয়। তো এই জন্য আয়রন ডেফিসিয়েন্সি বাংলাদেশে প্রায় অর্ধেক শিশু আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগে, যেটা আমরা মনে করি যে এই মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডারটা যদি রেগুলার ব্যবহার করতে পারে, তাহলে সেই সমস্যার সমাধান করা সম্ভব। এবং সেটা কিন্তু তারা করছে, এই ব্লু স্টাররা তারা করছে, গ্রিন স্টার আর একটা নেটওয়ার্ক আছে তারা করছে। একেবারে কমিউনিটি লেভেলে আমাদের যে রুরাল এন্টারপ্রেনিয়ার আছে প্রায় 80 উপজেলায়, সেখানে রুরাল এন্টারপ্রেনিয়াররা কিন্তু এই কাজটা কমিউনিটিতে করছে। তো এভাবে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব, এটা একটা অত্যন্ত প্রতিকূল অবস্থা, সামাজিক প্রতিকূল অবস্থা, এই প্রতিকূল অবস্থার মধ্যে যতটুকু সম্ভব আমরা এই কাজটুকু করে যাচ্ছি। আমি আমার কাছে জাস্ট আপনার সাথে কথা বলতে বলতে একটা জিনিস মনে হচ্ছিল তোফিক ভাই, যে দেখেন এই কোভিড আসার পরে আমরা দেখলাম যে ডাক্তাররা এবং নার্সরা একটা বড় নাম্বারে তারা ইনফেক্টেড হলো ডিউ টু এক্সপোজার অফ দ্য পেশেন্ট। আর পুরো এই লকডাউনের সময় সমস্ত কিছু বন্ধ ছিল, কিন্তু আমরা বলছি যে ফার্মেসি খোলা থাকবে। এখন আমি যখন এই ফার্মেসি খোলার কথা চিন্তা করি, তখন আমার কাছে মনে হয় যে আপনাদের ব্লু স্টার গুলি তো খোলা ছিল। তো আপনাদের এই ব্লু স্টারের যারা স্টাফ ছিল, তাদের নিজেদের প্রোটেকশন, তারা কিভাবে সার্ভিসটা দিবে, তারা মানুষকে কিভাবে সেখান থেকে কাউন্সিলিং করা, সেই জিনিসগুলির জন্য আপনারা কোনো ইনিশিয়েটিভ নিয়েছিলেন কিনা, বা তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য এই এমার্জেন্সির সময়ে তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর কোনো ইনিশিয়েটিভ নিয়ে না থাকলেও কোনো প্ল্যান আপনাদের আছে? ডক্টর শামীম, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমার মনের প্রশ্ন। আমি কেন এটাকে বলি আমার মনের প্রশ্ন, আমার 8000 ব্লুস্টার প্রোভাইডার, তাদেরকে আমি তাদের মতো তাদের সাথে কাজ করে কর্মী হিসেবে যখন আমি তাদেরকে বলি যে আপনারা সার্ভিস কন্টিনিউ করেন, বাট ইফ দে আর নট প্রোটেক্টেড, তাহলে তো তারাই যদি ইনফেক্টেড হয়ে যায়, তাহলে তো সেইটা মোটেই কাম্য নয়, এবং সার্ভিসটা কে দিবে তখন? এবং আমার নৈতিক সাহসটা কি থাকে তাদেরকে বলার জন্য যে আপনারা সার্ভিস কন্টিনিউ করেন? তো এসএমসি যে কাজটি করেছে সেটা হলো প্রতিটা প্রোভাইডারের জন্য আমরা পিপিই সরবরাহ করেছি এই ডিফিকাল্ট টাইমে। তাদেরকে আমরা স্পেশাল ড্রাইভের মাধ্যমে তাদের পিপিই পৌঁছে দিয়েছি, তাদেরকে মাস্ক পৌঁছে দিয়েছি,
তাদেরকে কমিউনিকেশন করেছি যে কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তারা সার্ভিসটা দিতে পারবে। এবং আপনি শুনে আনন্দিত হবেন, আমরা নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ রাখছি, কেন যেখানে আমরা দেখেছি যে অনেক সিনিয়র ডক্টর তারা প্র্যাকটিস করছেন না, তারা সার্ভিস দিচ্ছেন না, তারা চলে গেছেন। অনেক সরকারি বেসরকারি লেভেলের অনেক মাঠ পর্যায়ে কর্মী তাদের সার্ভিস দিতে পারছেন না, এবং এর রেজাল্টও আমরা পাচ্ছি অনেক ক্ষেত্রে যে সার্ভিস আমাদের সার্ভিস ডেলিভারি সেন্টার গুলায় ভিড় জমাচ্ছেন ইনজেক্টেবল সার্ভিসের জন্য, তারপরে তাদের ওরাল কন্ট্রাসেপটিভ পিল সংগ্রহের জন্য, অন্যান্য সেবা নেওয়ার জন্য। তো সেখানে তারা বলে যে কোথাও সার্ভিস পাচ্ছি না তেমন। আমি সারা বাংলাদেশের কথা বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয়েছে। তো আমরা এখানে চেষ্টা করেছি যে তারা তাদের মনোবল দৃঢ় রাখতে, তাদের মোটিভেশন বজায় রাখতে, তাদের এবং এই যে কার্যক্রমগুলো করেছি এটা কিন্তু একেবারে এসএমসির নিজস্ব অর্থায়নে। এসএমসির একটা কমিটমেন্ট রয়েছে যে সেটা শুধু ডোনার সাপোর্টেড না। যখনই আমরা ব্লু স্টার, that is the relationship between SMC and Blue Star provider, donor is supporting to implement that program impartially. কিন্তু এই ক্ষেত্রে আমরা ডোনারের জন্য অপেক্ষা করারও আমরা যথাযথ মনে করি না, এই কারণে তাহলে সময় ক্ষেপণ হবে এবং তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এবং খুবই অল্প সময়ের মধ্যে 2 সপ্তাহের মধ্যে আমরা তাদেরকে এই পিপি এবং যথেষ্ট মাস্ক ডিস্ট্রিবিউশন করেছি। আর আবারও আমাদের চিন্তায় আছে তাদেরকে আবারও পিপি ডিস্ট্রিবিউশন করব, যাতে করে তাদেরকে তাদের সুরক্ষাটা রাখে। দেখেন ডক্টর শামীম, এটা শুধু আমার প্রোভাইডার না, একজন স্বাস্থ্যের ক্ষেত্রের একজন কর্মী হিসাবে আমার কাছে মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জ হলো আমাদের ফ্রন্ট লাইনে যারা আছেন তাদের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা। তারা ঝুঁকির মধ্যে থাকলে, তারাই আক্রান্ত হতে থাকলে এটা আমাদের জন্য সুখকর হবে না। সামনের দিনগুলো আরো ভয়াবহ দিন হতে পারে, সেক্ষেত্রে আরো বড় চ্যালেঞ্জ হতে পারে। আর সেখানে যদি ফ্রন্টলাইন যোদ্ধারা অসুস্থ হয়ে তারা কোয়ারেন্টাইনে চলে যায়, তারা হসপিটালে থাকে, তাহলে কে সার্ভিস দিবে? এখন এই সময়ের জন্য আমাদের সব থেকে বড় একটি ভূমিকা এবং সব থেকে বড় একটি রোল হওয়া উচিত এখানে কোয়ালিটি পিপিই, কোয়ালিটি মাস্ক, কোয়ালিটি গ্লোভস আমাদের প্রোভাইডারদেরকে, যে লেভেলের প্রোভাইডার হোক, হতে পারে সে একেবারে ক্লিনার টু বড় সড় ডক্টর, সবার জন্যই এই কোয়ালিটিটা, এবং সেখানে কোনো ধরনের অস্বচ্ছতা আশ্রয় দেওয়া যাবে না। সেটাগুলো এনশিওর করতে হবে যে কোয়ালিটি প্রোডাক্ট, এবং সেটাকে আমাদের প্রপার ডিস্ট্রিবিউশন করতে হবে তাদের। ধন্যবাদ তসলিম ভাই। কাজল ভাই, দেখেন যে আমরা এতক্ষণ যে আলাপ করলাম, এই আলাপের মূল বিষয়টা আপা যেটা বললো যে মানুষ এইটা ভয়ে এখন হাত ধোয়া শুরু করছে, বাট এটাকে সাস্টেনেবল করা উচিত। তোমরা উই নিড টু কন্টিনিউয়াসলি হোপ দেয়া এবং এটাকে মেনটেন করা। আমার তসলিম ভাই যে কথাগুলো বললেন যে মানুষকে তথ্য দেয়া, মানুষকে কিভাবে পুষ্টি রক্ষা করতে হবে, সেই তথ্যগুলো কিন্তু এই আমাদের যারা ফার্মেসিতে যারা আছে, আমি মনে করি যে আমরা ওয়ার্কার, ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার বলতে এতদিন যেটা বুঝতাম যে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, এটা না। আমি মনে করি যে কোভিড এর জন্য ফার্মেসিতে যারা কাজ করছে তারা কিন্তু একটা বড় যোদ্ধা। তারা এই ওষুধটা ঠিক সময় দিচ্ছে, তারা কিন্তু দে ক্যান অলসো হ্যাভ এ, আমি বলবো যে একটা চ্যানেল মানুষের কাছে তথ্যটা পৌঁছে দেয়া, পুষ্টির ব্যাপারে তথ্য দেয়া। আপনার কাছে কাজল ভাই একটু জানতে চাই যে এই যে রিস্ক কমিউনিকেশন বলে যে একটা কমিউনিকেশন, এইটার বাস্তবিক অবস্থাটা আপনি কি দেখছেন? আপনি তো মাঠ পর্যায়ে কাজ করেন, মিডিয়াতে সব জিনিসগুলো অবজার্ভ করছেন, আপনার কাছে কি মনে হয় যে এই রিস্ক কমিউনিকেশন আমরা কতটুকু করতে পারছি এই দেশে? ধন্যবাদ। আসলে আমি আপা যেটা বললেন প্রথমে, যে আমাদের প্রথম থেকেই বোধহয় একটা কনসেন্ট্রেটেড এফোর্টের একটা খুব অভাব দেখছি। আমাদের একটা জাতিগত, মানে আমাদের যারা নীতি নির্ধারক, তাদের রক্তের মধ্যে একটা প্রবণতা আছে তাৎক্ষণিকভাবে শর্ট টাইম একটা ম্যানেজমেন্টের। শর্ট টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে আমরা কিন্তু এই করোনার ক্ষেত্রে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করছি, সেটা যে খুব বেশি উপযোগী হচ্ছে না, এটা তো আমরা ক্রমবর্ধমান রোগ এবং ইত্যাদি দেখে দিচ্ছি। আপনি দেখেন কোভিড হাসপাতালে যে ডাক্তারগণ, আমার আগের বক্তার কথা ধরে আমি যদি বলি, তারা তাদের ডিউটি রোস্টার হচ্ছেন, তারা 7 দিন ডিউটি করেন, করে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে যান, হুইচ ইজ ভেরি সাইন্টিফিক। কিন্তু আমার যে জনবল, সেখানে মানে 7 দিন কাজ করে 14 দিন কোয়ারেন্টাইন, মানে কি,
মানে উনি 7 দিন কাজ করছেন, 14 দিনের জন্য চলে যাচ্ছেন, আবার এসে 7 দিন করছেন, আবার 14 দিন চলে যাচ্ছেন। তো আমার যে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী, আমরা কতদিন এটা সাস্টেইন করতে পারবো? এবং ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে আক্রান্তের হার কিন্তু খুব যে কম এটা ভাবার কোনো কারণ নেই। আপনি দেখেন আজকেও 2 জন ডাক্তার মারা গেছেন, একজন আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত যে মাঝে। আমি তো ভয় পাচ্ছি যে রোগী যদি বাড়ে, যেটা লক্ষণ দেখা যাচ্ছে, যেমন আজকেই আপনার 12,000-এর মতো 12,000 প্লাস টেস্ট করে আপনি 2,911 জন রোগী পাওয়া গেছে, তাই না? which is very alarming in my sense. তো এখানে এভাবে যদি পরে তো আমরা ডাক্তারই পাবো না বা স্বাস্থ্যকর্মী পাবো না চিকিৎসা দিতে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর আপনার ফার্মাসিস্টদের কথা বললেন। আমাদের দেশে যে ফার্মেসি গুলি আছে তার মধ্যে কতজন আপনি মানে ট্রেড ফার্মাসিস্ট আছে? আমার টাকা আছে, একটা দোকান দিয়ে বসলাম, আমার চাচাতো ভাই, খালাতো ভাই বেকার বাতে যারা এনে ফার্মেসিতে বসাই দিলাম, তারাই ওষুধ বিক্রি বেচা কেনা করতেছে, যে যাচ্ছে তাকেই দিচ্ছে। ইট কুড বি ভেরি গুড সোর্স, কিন্তু আমরা তো ওইভাবে ফার্মেসি গুলিকে ইকুইপ করিনি, তাই না? এই সোর্সটা আমরা কতটুকু ব্যবহার করতে পারবো এটা নিয়ে আমার সন্দেহ আছে। আর আপনি যদি মানে কমিউনিকেশনের কথা বলেন, আপা যেটা বলছেন সত্য, যে মানুষ নিজের প্রাণ, মানুষের সবচেয়ে প্রিয় প্রাণের ভয়ে এগুলি করছি, আমরা হাত ধুচ্ছি, মাস্ক পরছি, তারপরেও কিন্তু দেখেন মাস্ক পরার জন্য আমাকে জরিমানা ইম্পোজ করার মতো ব্যবস্থা নিতে হচ্ছে। কারণ এখনো যদি আপনি দেখেন ওই মাস্কটা পরে, ঠিক যারা রিক্সা পোলার আমি অনেকটাই দেখছি মাস্কটা পরে কিন্তু গলার মধ্যে ঝুলিয়ে রাখে, নাক পর্যন্ত আর নেয় না, তাই না? তো আপনি যদি রাস্তায় দেখেন এখনো দেখবেন যে 100% লোকজন কিন্তু মাস্ক পরছে না। কারণ হচ্ছে আমরা তো বীরের জাতি, কোট আনকোট বীরের জাতি, তো এসব করোনা ফরোনার পাত্তা আমরা এমনিতে একটু কম দিই। প্লাস নীতি নির্ধারকরাও প্রথমে বলেছেন যে বাঙালি সব জয় করেছে, করোনাও জয় করবে। কারণ আমরা তো বলার সময় অনেক কিছু বলে ফেলি, এই বলাগুলি যে কি এফেক্ট মানুষের মধ্যে পড়ে এগুলো আমরা কেয়ার করি না। আপনি ঈদের শপিং এর সময় দেখছেন বড় বড় শপিং মল বন্ধ, ফুটপাতে কি পরিমাণ ভিড়। এবং আজকেও আমি কয়েকটা টিভি চ্যানেল দেখছিলাম যে লঞ্চে কিভাবে মানুষ যাচ্ছে। তো দিস থিংস আর দেয়ার। এর মধ্যে আপনাকে ওই ভয়ে যতটুকু করে এটাই হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু হ্যাঁ সচেতন হয়েছে, কিন্তু আমি খুবই সচেতন, কিন্তু যখন আমার সুবিধা আছে তখন কিন্তু আমি আবার মাস্কটাও খুলে ফেলে হাত ধোয়াটাও কেয়ার করি না। আর হাত ধোয়ার কথাটা আমি আপনার সঙ্গে এখন প্রাতিষ্ঠানিক কতটা জায়গায় আছে হাত ধোয়ার ব্যবস্থা, আমি ইচ্ছা করলে কি পারি? কারণ এগুলি নিয়ে তো আমরা কোনো সামগ্রিক চিন্তা আমরা কখনো করিনি। এবং আই এম শিওর এই করোনা চলে গেলে দেখবেন আবার এই প্রাতিষ্ঠানিক যতটুকুই ছিল মিনিমাম সেগুলো সব উঠে যাবে। কারণ জাতিগতভাবে যে বললাম না, আমরা শর্ট টার্ম সবকিছুতে বিশ্বাসী। এক্সপার্ট কমিটির কথা বললেন আপার সকলের জন্য, এই কমিটির কথা যদি বলেন, কমিটির অন্তত 2 জন গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু যে 1 তারিখে ওপেনটাকে সাপোর্ট করেনি বা কমিটির কোনো পরামর্শ ছিল না। সরকার তো খুলে দিল, তাই না? হ্যাঁ, সরকারের হয়তো যুক্তি আছে, ওই একটা জীবন জীবিকার একটা বৃত্ত, মুরগি আগে না ডিম আগের মতো জীবন, এবং জীবন ইম্পর্টেন্ট না জীবিকা ইম্পর্টেন্ট, এরকম একটা তুলনা চলছে। কিন্তু জীবন জীবিকার এই যে বৃত্ত, এটা তো একদম অনতিক্রম্য না, এটাকে তো অন্যভাবেও করা যেত, তাই না? আমি খুব আশাবাদী হতে পারি নাই এখন পর্যন্ত যে ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় সবগুলি মানে পুরোপুরি পেশাদারিত্বের সঙ্গে নেওয়া হয়েছে বলতে পারলে আমি খুশি হতাম। কিন্তু এখন পর্যন্ত যে ব্যবস্থাগুলো আমরা দেখছি এগুলির মধ্যে খুব বেশি প্রফেশনালিজমের ছাপ আছে বলে আমি মনে করি না। আর আপনারা হয়তো পরে আনবেন নিউট্রিশনের প্রসঙ্গ, আমি আগে একটু বলে রাখি যে যেখানে আমার জীবন ধারণই বেশিরভাগ লোকের এখন একটা কষ্টকর পর্যায়ে, সেখানে নিউট্রিশন বাস্তবিক অর্থে কতটুকু বিবেচনায় আনা যাবে সেটা মাথায় রেখে যদি আমরা আলোচনা করি, আমার মনে হয় আলোচনাটা আরেকটু আরেকটু মানে প্রায়োগিক হবে আর কি। কারণ আগে তো বাঁচবো, তারপরে তো নিউট্রিশন, আবার বাঁচার জন্য নিউট্রিশনটা দরকার এই মুহূর্তে। মানে ওই যে জীবন আর জীবিকার মধ্যে একটা প্রসঙ্গ চলে আসে, তাই না? কোনটা আগে কোনটাকে গুরুত্ব দেব। আমি যেটা মনে করি, আমরা আমরা যারা ব্যক্তি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে যারা কাজ করছে সবাই করছে, কিন্তু সবার আগে সবচেয়ে বড় দায়িত্ব যাদের, সেই সরকারি নীতি নির্ধারণী মহলে আমরা যতটা কথা শুনছি ততটা কাজে দেখছি না, 1 নাম্বার। আর কথাগুলি আমরা এত বিক্ষিপ্ত ভাবে এক একজন এক এক ভাবে বলছেন, এগুলোকে যদি আমি সমন্বয় করতে যাই, আমি তো মোটামুটি ধরেন নিজেকে বলতে পারি যে একটু সবকিছুর ব্যাপারে আমি একটু জ্ঞাত বা অ্যাওয়ার্ড, আমিও কিন্তু কনফিউজড হয়ে যাই। এবং যাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা কম তারা তো কনফিউজ, মানে কি, তারা তো তালগোল পাকিয়ে ফেলবে যে কোনটা করবো, তাই না? এই বিষয়গুলি যতক্ষণ না নীতি নির্ধারক পর্যায়ে থেকে খুব সলিড ভাবে আসবে, মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট করা কিন্তু সবাই খুবই কঠিন হয়ে যাবে। এখনো সময় আছে, আমরা এখনো বোধহয় সেই সেই লক্ষণ রেখার কাছাকাছি গেছি, পারবেনি। কাজে এখনো যদি আমরা সমন্বিত কোনো কৌশল উদ্ভাবন করতে না পারি, আমাদের জন্য এই করোনা সাস্টেইন করা খুব সহজ হবে না বলো, কঠিন হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং সেই আলামত আমি দেখছি।
এখন পর্যন্ত মানে এই পর্যন্ত যে আলোচনা, এটাই আমি বলতে চাই। আমি জানি না, মানে অনেকে হয়তো রুষ্ট হবেন, কিন্তু এটাই বাস্তবতা। কাজল ভাই ধন্যবাদ। আপা, হাসিন আপার কাছে একটু আসতে চাই। তো এই যে করোনার জন্য তো এখন হাত ধোয়াটা তো একটা এসেনশিয়াল বিহেভিয়ারের মধ্যে আনা প্রয়োজন। কাজল ভাই যে কথাটি বললেন যে বাস্তবতায় আসলে আমাদের হাত ধোয়ার কিছু হয়তো আমাদের টয়লেট বা স্যানিটারি বা হাত ধোয়ার ব্যবস্থা আছে, কিন্তু বাস্তবতায় কিন্তু সারা দেশের দিকে তাকালে এটার পরিমাণ খুবই কম। আম, সেই জায়গাটায় এই করোনা এফেক্টের জন্য ওয়াটার স্যানিটেশনের উপরে যে প্রেশারটা আসবে, সেটার জন্য আপনারা কতটুকু প্রস্তুত, বা সরকারের আর আহ, এই ব্যবস্থাটা কতটুকু পর্যন্ত সরকারের করা উচিত বলে আপনি মনে করেন? তো আমি এখানে উদাহরণ হিসেবে করোনা যখন ফার্স্ট আসলো, আমি একদিন প্রেস ক্লাবের সামনে যে দেখি যে একটা বড় আপনার ড্রামের মধ্যে পানি নিয়ে একজন সবাইকে দিয়ে হাত ধোয়াচ্ছে। আমি পাশ দিয়ে যাচ্ছি, আমাকে জোর করেই বললো যে না, হাত ধুতেই হবে। তার 3 দিন পরে দেখলাম যে সেটা আর নাই, এবং অনেক জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন হসপিটালে হাত ধোয়ার ব্যবস্থা আছে, কিন্তু এখন আবার যদি এখন আপনি আবার যান, আপনি কোথাও আবার হাত ধোয়ার সেই এইগুলো পাবেন না, ইনস্ট্রুমেন্ট গুলো বা মেশিন গুলো বা অন্যান্য সাপ্লাই গুলো নাই। আসলে কি করা উচিত আমাদের? আচ্ছা, এই পুরো ব্যাপারটাকে প্রাতিষ্ঠানিকরণ করা দরকার, যেটা আমি আসলে কাজল ভাইয়ের মানে কথা সূত্র ধরেই বলতে চাই। যেমন জীবন এবং জীবিকার মধ্যে একটা সমন্বয় আনতে হবে। এখন আমরা কি করেছি, শপিং মল, বাজার, স্টেশন, বাস স্টপ সব খুলে দিয়েছি, তাই না? হুইচ ইজ ফাইন। এখন তাহলে কি করতে হবে, প্রত্যেকটা বাস স্টপে, স্টেশনে, বাজারে, সব জায়গায় হ্যান্ড ওয়াশিং স্টেশন বসাতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এবং স্টেশন বসালেই হবে না, সেই স্টেশনগুলোতে পানির ব্যবহার থাকতে হবে, অর্থাৎ রানিং ওয়াটার থাকতে হবে, এবং সাবানের ব্যবস্থা। এবং এই রানিং ওয়াটার এবং সাবান থাকার পাশাপাশি এই পানি সচল রাখতে হবে, পানির ব্যবস্থাপনাটা সচল রাখতে হবে। এবং পানির সাপ্লাই কোথা থেকে আসবে, একটা ওয়াসার থেকে আসতে হবে, বা যেখানে পৌরসভা আছে সেখানে পৌরসভা থেকে সাপ্লাই লাইনে আসতে হবে। এই পৌরসভা থেকে যখন পানি আসবে বা ওয়াসার থেকে পানি আসতে হবে, এই পানির বিল কোথা থেকে আসবে এবং বিলের জন্য বরাদ্দ কোথা থেকে আসবে, সেই জন্য একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থাকতে হবে, বাজেট বরাদ্দ থাকতে হবে। এবং এই বাজেটে টাকা বরাদ্দ থাকতে হবে, এটারও একটা ফাইন্যান্সিয়াল মেকানিজম থাকতে হবে। আবার আসি সাবানের কথা, সাবানের জন্য একটা বরাদ্দ থাকতে হবে। এবং চিন্তা করতে হবে, এখানে দামি মানের আসলে লিকুইড সোপ দেওয়া যাবে না, আমাদের চিন্তা করতে হবে যে স্বল্প বরাদ্দের মানে স্বল্প টাকায় কিভাবে সাবানের খরচ, মানে স্বল্প খরচের সাবান তৈরি করা যায় এবং সেই সাবানের প্রচলন করা যায়, সেটারও চিন্তা করতে হবে। সেখানে আমাদের ভর্তুকির ব্যবস্থা করতে হবে। তাহলে দেখা যায় যে কিভাবে আমরা স্বল্প মূল্যের সাবান এবং মানে রানিং ওয়াটারের ব্যবস্থা সব জায়গায় করা যায় এবং এই ব্যবস্থাটা চালু রাখা যায়, সেটার জন্য ইনস্টিটিউশনালাইজ করা যায় এই পুরো সিস্টেমটা, সেটার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এই সিস্টেমের সাথে ওরিয়েন্টেড করতে হবে, অর্থাৎ বাজার যেখানে আছে সেখানে বাজার কমিটিকে এই দায়িত্ব নিতে হবে, যেখানে আপনার বাস স্ট্যান্ড আছে সেখানে বাস স্ট্যান্ডের যে মালিক সমিতি আছে সেই মালিক সমিতিকে এটার সাথে সম্পৃক্ত করতে হবে। সব জায়গায় এখানে সিস্টেমটাকে ছোট ছোট ভাবে সম্পৃক্ত করতে হবে এবং সিস্টেম ডেভেলপ করতে হবে। পাশাপাশি এর জন্য যে ফাইন্যান্সিয়াল মেকানিজমটা থাকতে হবে, সেই ফাইন্যান্সিয়াল মেকানিজমটাকে করতে হবে এবং প্রত্যেকটার সাথে একটা ইনসেন্টিভ যুক্ত করতে হবে, আদারওয়াইজ এই সিস্টেমটাকে রান করতে হবে। এবং এগুলোর পাশাপাশি আমাদেরকে চিন্তা করতে হবে যে যারা হোমলেস, যেখানে পথ শিশু আছে, তারা কিভাবে আসবে, তারা কিভাবে এই সুবিধাটা ভোগ করবে। কারণ করোনা এমন একটা অসুখ যেখানে মানে কাউকে আমি মানে যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারবো না। আজকে একটা পথ শিশুকে যদি আমি বাদ দিয়ে দিই, সংক্রমণ তার কাছ থেকে আমার কাছে আসবে। সুতরাং আমি কাউকে বাদ দিয়ে আমি নিজে ভালো থাকতে পারবো না। সুতরাং একটা হলিস্টিক অ্যাপ্রোচে যদি আমি সবাইকে চিন্তা করে একটা সিস্টেম ডিজাইন না করতে পারি, সবার জন্য যদি আমি সিস্টেমটাকে এনশিওর না করতে পারি, তাহলে আমি একা ভালো থাকতে পারবো না। সুতরাং সরকারকে কিন্তু সবাইকে মাথায় রেখে সিস্টেমটাকে ডিজাইন। ধন্যবাদ। তাহলে আমার কাছে মাঝে মাঝে করোনাকে মনে হচ্ছে যে এটা আপনার
মানুষের ভিতরে যে ভেদাভেদ গুলো ছিল সেটা অনেকটা কমিয়ে দিচ্ছে। রোগের একটা তো পার্সপেক্টিভ আছে, কিন্তু এই যে বললেন যে একটা পথ শিশুকে যদি আমরা বাদ দিয়ে প্ল্যানিং করি তাহলে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না। কারণ সেই পথ শিশুটা থেকে আমি যতই রাজপ্রাসাদে থাকি না কেন আমি আবার ইনফেক্টেড হবই। এই জায়গাটায় তবে সবাইকে সমান দৃষ্টিতে দেখা, এইটা বোধহয় একটা পজিটিভ দিক। আমার যদিও করোনা একটা মারাত্মক খারাপ রোগ, তবুও এটা মনে হচ্ছে। তারপর আমি তসলিম ভাই আপনার কাছে একটু আসতে চাই যে নিউট্রিশনের ক্ষেত্রে আপনি দেখেন যে আমাদের হেলথ সেক্টরের কিন্তু অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আছে। ধরুন আমরা যদি ম্যাটারনাল মর্টালিটি, চাইল্ড মর্টালিটি এগুলোর ক্ষেত্রে বলি আমাদের অনেক সাকসেস স্টোরিজ আছে, কিন্তু নিউট্রিশনে এমনিতে আমরা একটা পিছিয়ে ছিলাম। কারণ নিউট্রিশনের পুষ্টির ক্ষেত্রে আমাদের বর্তমানে যে মা শিশুদের পুষ্টি, সেই সাথে সাথে ওভারওয়েট একটা বড় সমস্যা চলে আসছে। এটা একটা বড় গ্যাপ আমাদের ছিল। এই জায়গাটায় তারপরে এই গ্যাপগুলির সাথে করোনা আবার আসলো। এইটা তো আমাদের আরো একটা নিউট্রিশনে খারাপ অবস্থার দিকে নিয়ে যেতে পারে। তো আপনার এই সার্ভিসটাকে অপারেশনালাইজ করতে গেলে কি কি গ্যাপ ছিল আপনার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা যদি একটু বলেন। সেই সাথে সাথে এখন নিউট্রিশনটাকে আমাদের যদি আবার এই গ্যাপটা থেকে আমরা যদি সামনের দিকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের কি করা উচিত আপনার অভিজ্ঞতা থেকে যদি আমাদের একটু সাজেশন দেন এবং শেয়ার করেন। জি, অনেক ধন্যবাদ। আমরা, আমার মনে হয় মিউট করা আছে কিনা, মিউট করা নাই না, ইটস ওকে। যে জিনিসটা আর কি সব থেকে দেখতে হবে, এই নিউট্রিশন বিষয়টি স্বাস্থ্যের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ যে আমাদের মহান সংবিধানে কিন্তু এই নিউট্রিশনের অধিকারের কথা বলা আছে। প্রতিটা নাগরিক তার নিউট্রিশন অধিকার আছে, যে প্রপার নিউট্রিশন পাবে, এটা আমাদের সাংবিধানিক অধিকার। এরপরেও দেখা গেছে যে আপনি যেটা বললেন অন্য অন্য ইন্ডিকেটরে আমরা বেশ অগ্রগতি, আমরা পরিবার পরিকল্পনার ক্ষেত্রে অগ্রগতি সাধন করেছি, আমরা ইমিউনাইজেশন, শিশুদের ইমিউনাইজেশনের ক্ষেত্রে অগ্রগতি সাধন করেছি, চাইল্ড মর্টালিটি কমে গেছে। তার এক অন্যতম কারণ হলো ডায়রিয়াল ডিজিজে আমরা প্যাকেজড ওআরএস, মোস্টলি আমাদের এই প্রোডাক্ট যেটা ওরসালাইন, এটা প্রায় ইউনিভার্সাল হয়ে গেছে, সেখানে চাইল্ড মর্টালিটি কমে গেছে। ম্যাটারনাল মর্টালিটি অনেকটা কমে গেছে। 60% আমাদের এখন ডেলিভারি ইনস্টিটিউশনে হয়। কিন্তু নিউট্রিশনে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব যে এখনো বেশ কিছু অগ্রগতি সাধন হয়েছে, কিন্তু এখনো অনেক দূরে এগিয়ে যেতে হবে, যোজন যোজন দূরে আমাদের যেতে হবে। আমি যেমন বলি প্রতিটা শিশু তাদের অধিকার আছে অ্যাপ্রোপ্রিয়েটলি বেড়ে ওঠা, স্বাস্থ্যবান শিশু, একটা পুষ্টিবান শিশু হিসেবে বেড়ে ওঠা, যে তার পুষ্টির যথাযথ ভাবে পূরণ হয়েছে সেটা কি হচ্ছে। এখন পর্যন্ত প্রতিটা 5টা শিশুর মধ্যে একটা শিশু কিন্তু খর্বাকৃতির, অর্থাৎ তার যতটুকু লম্বা হওয়া দরকার সেই লম্বা সে বয়স অনুযায়ী হচ্ছে না। এটা কিন্তু একটা নিউট্রিশনের একটা বড় পরিমাপক, এবং এক্ষেত্রে দেখা যায় যে নিউট্রিশনের ক্ষেত্রে এরকম পরিমাপকের অভাব হলে তার সারা জীবন এর কনসিকুয়েন্স তারা কনসিকুয়েন্স বহন করতে হয়। যেমন আপনি যদি আবার এইভাবে ধরেন একজন প্রেগনেন্ট মা, সে যদি নিউট্রিশনের অভাবে ভোগে তাহলে সে যে সন্তান প্রসব করবে সেও কিন্তু নিউট্রিশনের অভাবে। আমাদের দেশে একটা সমস্যাই রয়েছে যে আমাদের দেশের মহিলারা তারা শেষে খাবে এবং অল্প খাবে, কম খাবে, ইট লাস্ট এন্ড লিস্ট। এই যে একটা সমস্যা, তারা কম খাবে, এমনি কম খায়, কোভিড এর অবস্থা আসার পরে তো অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আপনার এখন তো ফুডই নাই, তারা খাবে কি? অথচ সে মাটি প্রেগনেন্ট অবস্থায় বসে আছে। আপনি বাংলাদেশের প্রতি 26% শিশু কিন্তু ভূমিষ্ঠ হয় আন্ডারওয়েট হিসেবে। অর্থাৎ আমরা বলি, আপনি জানেন যে 2.5 যদি কেজির নিচে শিশু জন্মগ্রহণ করে সেটা সেই শিশুটি আন্ডারওয়েট এবং ম্যালনিউট্রিশন নিউট্রিশার শিশু। সেই শিশুটি যখন বড় হবে তার কিন্তু অনেক কনসিকুয়েন্স থেকে যায়, যেমন তার মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তার মধ্যে
ব্লাড হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বিভিন্ন ভাবে সে তার জীবনধারাকে ব্যাহত করবে। এই জন্য আমরা বলি যে পুষ্টি সমস্যাটা সমাধান করতে হবে সার্বিকভাবে। এখন করোনা আসার পরে সে সমস্যাটা আরো ব্যাপক হয়েছে। আপনি দেখেন বাংলাদেশের 40% মানুষ এখনো দরিদ্র সীমার নিচে বাস করে। এটা তো গেল সাধারণ সময়ের কথা। আর করোনার সময় যেখানে ব্যাপক জনগোষ্ঠী তাদের জীবিকা হারিয়েছে, তারা ঘরে বসে আছে, যারা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তের মানুষ, তারা চাকরি হারিয়েছে, তাদের ঘরে খাবার নেই। এই অবস্থার মধ্যে কিভাবে তারা একজন প্রেগনেন্ট মাকে বা শিশুকে খাওয়াবে? তাদের সার্বিকভাবেই তো খাবারের অভাব, যার কারণে পুষ্টি মান আরো কমে গেছে। তো এটা একটা ভয়াবহ দিক। আমার প্রথম কথা হলো, আপনি বলেছেন এ থেকে উত্তরণের পথ কি? এ থেকে উত্তরণের সব থেকে বড় পথ হলো বাংলাদেশের যারা পলিসি মেকার রয়েছে, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও অনুরোধ করব যে এই বিষয়টিকে উপর গুরুত্ব দেওয়া। পুষ্টির উপরে যদি আমরা গুরুত্ব না দেই, আমরা যদি যে সময় আমরা রিলিফ অপারেশন করি, খাদ্য সহায়তা দেই, সেখানেও যদি ব্যালেন্সড ফুডের কথা চিন্তা না করে সহায়তা দেই, তাহলে কিন্তু পুষ্টি সমস্যার সমাধান হবে না। আর পুষ্টি সমস্যার সমাধান না হয়ে এবং এ ব্যাপারে একটা সার্বিক পরিকল্পনা যদি না করি, তাহলে যেটা হাসিনা আপাও বললেন যে আমাদের প্ল্যানিং অনেক সময় সাইলো প্ল্যানিং না করে আমাদের একটা হোলিস্টিক প্ল্যানিং করতে হবে। আমরা সার্বিকভাবে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ সেখানে আনতে হবে। সেখানে আপনার শিক্ষা ব্যবস্থা মানে মিনিস্ট্রি অফ এডুকেশন থাকতে হবে, মিনিস্ট্রি অফ হেলথ থাকতে হবে, মিনিস্ট্রি অফ হোম থাকতে হবে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার থাকতে হবে। সার্বিকভাবে চিন্তা করে যে এই করোনার সময় যে ড্যামেজটা হয়েছে পুষ্টির ক্ষেত্রে, সেটা কিভাবে আমরা সেটা থেকে উত্তরণ ঘটাবো, সেটা আমাদের চিন্তা করতে হবে। কারণ এখন যে অভাব রয়েছে, আমরা এখনো কিন্তু বলতে পারছি না যে আমরা সবকিছু খুলে দিয়েছি, কিন্তু এই খোলা কতদিন থাকবে তাও আমরা জানি না, এবং এই খোলাটাও কতটুকু কার্যকরী হবে তাও জানি না। প্রতিদিন আমাদের নতুন নতুন কেস বাড়ছে, ইনক্রিমেন্টাল হারে বাড়ছে। আমরা তো এখনো ডিক্রিজিং ট্রেন্ডে যাইনি, আমরা কবে যাব তাও জানি না। সুতরাং আমাদের এর মধ্যেই বাস করতে হবে। এই বাস করার মধ্যে আমরা সার্বিকভাবে নিউট্রিশনের কথা ভাবতে হবে, এবং যেখানে খাবারের মাধ্যমে সম্ভব না সেখানে ফুড সাপ্লিমেন্টেশনেরও ক্ষেত্রেও সাহায্য সহযোগিতা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি কার্পণ্য করি, তাহলে নিউট্রিশনের ড্যামেজ থাকলে এবং সেই বিশেষ করে আমাদের গর্ভবতী মা এবং শিশুদের এই দুইটা গ্রুপের ক্ষেত্রে আমি তাদের কথা বলছি কারণ তারা বেশি ভালনারেবল। এই গ্রুপ দুটাকে যথাযথ গুরুত্ব দিতে হবে এবং তাদের পুষ্টিমান কিভাবে বজায় রাখা যায় সেভাবে চিন্তা করতে হবে। সরকারি পর্যায়ে চেষ্টা করতে হবে, বেসরকারি পর্যায়ে চেষ্টা করতে হবে, একটা সার্বিক পরিকল্পনা করতে হবে, এর মধ্যে একটা এমার্জেন্সি প্ল্যান করতে হবে। দেখেন, আমরা সবকিছুতে কিন্তু ফায়ার ফাইটিং করছি, কারণ এখন সময়টাই ফায়ার ফাইটিং। এই ফায়ার ফাইটিং প্ল্যানিং এর মধ্যে আরেকটা ফায়ার ফাইটিং প্ল্যান অ্যাড করতে হবে, সেটা হলো মানুষের পুষ্টি মান কিভাবে বজায় রাখা যায়। আমরা যদি পুষ্টি এবং স্বাস্থ্যকে এবং পরিবার পরিকল্পনা কর্মসূচিকে এখন অবজ্ঞা করি, এর ফল কিন্তু হবে লং টার্মে আমরা অনেক নেগেটিভ ইম্প্যাক্ট থেকে যাবে। আমি তো আরেকটা বিষয়, আমি সরি যে এই বিষয়ের সাথে আজকে হয়তো সম্পর্কিত না, আমাদের পরিবার পরিকল্পনার ক্ষেত্রেও দেখা যায় যে কিছুটা আমরা কাজটা আগের মতো হচ্ছে কিনা এই ব্যাপারে আমার প্রশ্ন রয়েছে। এবং এটা না হলে আপনার মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা আমেরিকায় হয়েছিল এবং ইউরোপেও হয়েছিল, সেটাকে বলে বেবি বুম। এই যে আনপ্লান প্রেগনেন্সি, এটাও হতে পারে, এবং আনপ্লান প্রেগনেন্সির সাথেও কিন্তু আমাদের প্রেগনেন্ট মাদের তাদের পুষ্টির সাথে একটা ডাইরেক্ট রিলেশনশিপ রয়েছে। তো এটা সে সার্বিকভাবে চিন্তা করতে হবে এবং সার্বিকভাবে পরিকল্পনা করতে হবে। তসলিম ভাই, আপনার শেষ পয়েন্টটাতে আমি শুধু একটু বলে, এই চিন্তাটা আমারও মাথায় খুব এসেছিল যে আমাদের এই রিপ্রোডাক্টিভ হেলথে কি হচ্ছে, তারা কি সার্ভিসটা দিতে পারছে কিনা, এবং এইটার তো একটা জনসংখ্যার ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট পড়ার কথা, কারণ আমরা একটা লম্বা সময় কয়েক মাস ধরে ঘরের ভিতরে আছি। আমি সেই জন্য একদিন আপনার কারণ বাজারে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে গেলাম। সেখানে আমাদের সম্মানিত বড় ভাই
শরীফ ভাইয়ের সাথে দেখা করলাম। দেখা করে তাকে আমি রিকোয়েস্ট করলাম যে শরীফ ভাই, আপনারা সার্ভিসটা যেটাই দেন না কেন, আপনাদের এটা মাথায় রেখে সিচুয়েশনটা অ্যানালাইসিস করা দরকার, এবং সেখান থেকে ডিজাইন করে আমাদের কিন্তু ইনিশিয়েটিভ এখনই নিতে হবে। না নিলে হয়তো একটা পরে যে আমরা ইম্প্যাক্ট পাবো। এবং আপনি এই প্রসঙ্গটি আনার জন্য আমি ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আমি আবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে বিনীত আবেদন করবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে তাদের এই পরিবার পরিকল্পনা বিষয়ক তাদের কিছু ইনিশিয়েটিভ, সিচুয়েশন অ্যানালাইসিস, গ্যাপটা কোথায় আছে, কিভাবে করলে আমরা এই গ্যাপটা ফিল আপ করতে পারবো। কারণ পপুলেশন বেড়ে গেলে আরেকটা বড় সমস্যা আমাদের হতে পারে কিন্তু সামনে। তো আমি এই জায়গাটা, এই যে আমরা কথাগুলো বলছি, আপনি কথা বলতে বলতে আপনি কিন্তু একবার বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি এটা পৌঁছানো যায়। তো আমরা অনেক সময় কিন্তু কথা বলি এবং বলতে গিয়ে আমরা চাই যে পলিসি মেকার যারা আছে তারা, মন্ত্রণালয়ের যারা অধিকর্তা রয়েছেন, মন্ত্রী মহোদয়, অথবা আমরা শেষ ভরসা স্থল হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কানে আমরা আমাদের কথাগুলো পৌঁছাতে চাই, এবং আমরা বলে যাচ্ছি। কিন্তু হাসিনা আপা, আপনি সবাই দেখলেন যে এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ, পাবলিক হেলথ স্পেশালিস্ট অনেকেই কিন্তু আমরা অনেক কিছু বলার চেষ্টা করেছি, কিন্তু ডিসিশন গুলি যখন নেওয়া হচ্ছিল আমাদের একটা মনে হচ্ছিল যে আসলে কি এটা পলিসি মেকারদের কানে যাচ্ছে কিনা, প্রধানমন্ত্রী এটা শুনতে পাচ্ছেন কিনা। তাহলে কমিউনিকেশনের ওই জায়গাটা মনে হচ্ছিল যে এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে। তার মানে উপর থেকে তারা এক ধরনের নির্দেশনা দিচ্ছেন, তথ্য দিচ্ছেন, আমরা সেটা পাচ্ছি, কিন্তু নিচের থেকে সাধারণ মানুষ কি চাচ্ছে, আমরা যারা পাবলিক হেলথে কাজ করি, সাংবাদিকরা যে কথাগুলো বলছেন সেইগুলো আসলে উপরে যাচ্ছে কিনা। টু ওয়ে কমিউনিকেশন একটা বড় গ্যাপ আছে বলে আমার মনে হয়। আমি কাজল ভাই, আমি একটু অ্যাড করতে চাই এখানে। জি, আমি সরি, আমি একটু 1 মিনিট এখানে কথা বলি। আমার সব থেকে বড় বিষয় এই আমার এই 30 বছর পাবলিক হেলথ সেক্টরে কাজ করার সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যে কোনো স্বাস্থ্য ব্যবস্থার যে সমস্যা হয়েছে, আমরা কালেকটিভলি আমরা সবাই মিলেমিশে কিন্তু সেটা করেছি। পাবলিক সেক্টর করেছে, প্রাইভেট সেক্টর করেছে, এনজিও করেছে। এইখানে আমার কাছে মনে হয়েছে যে আমরা কি শুধুমাত্র সরকারি প্রচেষ্টায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি? ডেফিনেটলি সরকারি প্রচেষ্টা, গভর্নমেন্টের একটা কমিটমেন্ট থাকে, তার জনগণের কাছে দায়বদ্ধতা থাকে, কিন্তু এই দায়বদ্ধতাটা কিন্তু আমাদের ভেন্টিলেট করতে হবে যে প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তাদের মধ্যেও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, যারা এনজিও আছে তাদের দায়বদ্ধতা থাকতে হবে, যারা উন্নয়ন সহযোগী আছেন তাদের দায়বদ্ধতা থাকতে হবে। আমি কেন বলছি, বাংলাদেশে 70% হসপিটাল বেড হলো প্রাইভেট সেক্টর। আমরা অতি সম্প্রতি দেখছি কিছু কিছু হসপিটালে এটাকে ইনক্লুশন করা হয়েছে। কেন আমরা এই 70% প্রাইভেট সেক্টরের যে হসপিটাল বেড রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তাদের এফিসিয়েন্সি রয়েছে, এতদিন কাজ করছে তারা হেলথ সেক্টরে, তাদেরকে আমরা আরো অ্যাগ্রেসিভলি ইনক্লুড করি না কেন? এবং আমি একজন এদেশের নাগরিক হিসেবেও কিন্তু আমি কিছুটা আমি কি বলবো, খুবই মানে স্ক্যারি অবস্থায় আছি যে কালকে আমার অসুস্থতা হয়ে গেলে আমি তো হসপিটালে ঘুরতে হবে, আমি তো কোথাও এডমিশন পাবো কিনা আমি জানি না। একজন নাগরিক হিসেবে এটা যে কতটা কষ্টদায়ক এটা সবাই আমার মনে হয় উপলব্ধি করছে। তো এই ক্ষেত্রে এই জন্য আমার যে রিকোয়েস্টটা, আমি কেন বলছি এই সেক্টরে বহুদিন কাজ করি, এইটা গভর্নমেন্টের একার পক্ষে খুবই ডিফিকাল্ট হবে। প্রাইভেট সেক্টরকে রেগুলেট করতে হবে, কিন্তু প্রাইভেট সেক্টরকে আরো অ্যাগ্রেসিভলি ইনক্লুড করতে হবে এই করোনা ওয়ারফেয়ার, আমি এটাকে বলি ওয়ারফেয়ার। এই ওয়ারফেয়ারে আপনি যদি জিততে চান তাহলে আপনার প্রাইভেট সেক্টর, কেন বড় একটা যোদ্ধা ফ্রন্টলাইনের গ্রুপ, তারা বুঝে তারা নিজেরা আসতে চায় না, গভর্নমেন্ট আনতে চায় না, আমি সে বিতর্কে যাব না, কিন্তু তাদেরকে এনগেজ করতে হবে। এইটা হলো বটম লাইন। আপনি মোটা দাগে আমার কথা। আজল ভাই, এবার একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আমাদের এই কথাগুলি পলিসি মেকারদের কাছে কিভাবে পৌঁছানো যাবে। প্রধানমন্ত্রীকে আসলে আমরা যে বলছি, আমরা তো কোনো স্বার্থ থেকে না, কারণ আমরা দেশের জন্য, মানুষের জন্য
এরকম না যে তসলিম ভাই আজকে একটা প্রজেক্ট পেয়েছে সেজন্য বলছে। আমরা এমিনেন্স এটা যে আয়োজন করেছি কোনো প্রজেক্টের কাছ থেকে আমরা ফান্ড পেয়েছি সেজন্য না। আপা যে আজকে সময় দিচ্ছে সেটা কিন্তু কোনো প্রজেক্ট না। আমরা কিন্তু আমাদের নিজস্ব সদ্যোগে আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু জ্ঞান আছে সেটা দেওয়ার জন্য, বলার চেষ্টা করছি প্রধানমন্ত্রীর কাছে বা এই পলিসি মেকারদের কাছে আমাদের কথাগুলো পৌঁছানোর আসলে কি ব্যবস্থা আমাদের করা উচিত, কিভাবে করলে ওনারা জানতে পারবে। কথা পৌঁছানোর মাধ্যম একটা বুঝি গণমাধ্যমে একমাত্র মাধ্যম, আর তো রাজনীতিবিদ, সংসদ, এগুলি বলে তো লাভ নেই। কারণ আমাদের যে কথাগুলি পৌঁছানোর কথা, আমার মনে হয় পছন্দসই কথাগুলি নীতি নির্ধারকদের কাছে পৌঁছে, যেগুলো তাদের কাছে যারা পৌঁছে দেওয়ার দায়িত্বে আছেন তারা তাদের পছন্দের কথাগুলি পৌঁছে দেন বলে প্রতীয়মান হয়। এবং যে কথাগুলি তাদের কাছে পছন্দ নয় এগুলো যে পৌঁছায় সেটা ভাবার মধ্যে কোনো কারণ আমি দেখি না। জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বললেন, আমি একটা একটা করে বলি, এতক্ষণ আমি শুনছিলাম ওনার আলোচনা। আমরা বোধহয় কোভিড এর কাছে জনসংখ্যা নিয়ন্ত্রণের ভার দিয়ে দিচ্ছি। কারণ যেভাবে আগাচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রাতিষ্ঠানিক ব্যাপারে, বোধহয় কোভিড যেভাবে নিয়ন্ত্রণ করবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সেটাতেই আমরা সন্তুষ্ট থাকি। দেখেন, স্বাস্থ্য খাতে কিন্তু আমাদের অনেক ঈর্ষণীয় সাফল্য আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনারা প্রত্যেকটা বলেছেন, আমি প্রত্যেকটা যাবো, কিন্তু সকল সাফল্য কিন্তু ম্লান হয়ে যায় বেসিক স্বাস্থ্য সেবার বিষয়ে যদি আমরা আসি। আমার ইমিউনাইজেশনের সাফল্য আছে, মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু রোধের সাফল্য আছে, ডায়রিয়া নিয়ন্ত্রণ, অনেক সাফল্য আমার আছে। কিন্তু আমি হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন যখন পাই না তখন সকল সাফল্য কিন্তু ম্লান হয়ে যায়। অর্থাৎ আমার বেসিক যে স্বাস্থ্য সেবা সেটা কিন্তু আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। আমি এখনো শিওর না, যেমন আমি অনেকগুলি ঘটনা বলতে পারবো যে হাসপাতাল এখন নয় কোভিড এর কারণে অনেকে ভর্তি হতে পারছে না, কিন্তু বাংলাদেশে জনসংখ্যা অনুযায়ী হাসপাতালগুলির অবস্থা কি, আমার স্বাস্থ্য খাতে বরাদ্দ কত, সামনে বাজেট আছে, এবারের বাজেটে হয়তো আশা করতে পারি কোভিড এর অভিশাপে বা আশীর্বাদে মানে বরাদ্দটা বাড়বে, সেক্ষেত্রে কোভিড একটা আশীর্বাদই আমি বলবো। তাও জানি না যে ফাইনালি এটা কতটুকু পারে। আজকে আমি একটা টেলিভিশনে দেখছিলাম, একটা নিউজ হচ্ছিল যে সিএমএসডি, যেটা আমাদের কেন্দ্রীয় ওষুধ সরবরাহ প্রতিষ্ঠান, সেটা সদ্য বিদায়ী যেই মানে ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন দায়িত্বে, তাকে সরিয়ে দিয়ে একজনকে বসানো হচ্ছে। এবং সেই সদ্য বিদায় ব্রিগেডিয়ার জেনারেল অভিযোগ মানে বলছিলেন তার বিদায়ের কারণ হিসেবে, আজকেই প্রচারিত হয়েছে একটা টিভি চ্যানেলে, যে ওখানে একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের কারণে উনি টিকতে পারেননি। এই যদি স্বাস্থ্য খাতের অবস্থা, এবং এটা এটা বহুল প্রচারিত, এবং এই সিন্ডিকেটকে ভাঙতেও পারেনি। এই তো আমাদের দেশে জানেন, আপনি জানেন কিনা নিশ্চয়ই, আপনারা ডাক্তার যারা আছে জানেন, ঢাকা শহরে এমন হাসপাতালে অনেক যন্ত্রপাতি ফেলে রাখা হয়েছে, যে যন্ত্রপাতিগুলি ইনস্টলেশনের কোনো ক্ষমতা ওই হাসপাতালে নেই, কেবল কেনার জন্য ওগুলি কেনা হয়েছে। কেনার জন্য কেনা হয়েছে মানে কারো সুবিধার জন্য কেনা হয়েছে, কিনতে হবে তাই কিনেছে, কিন্তু ওগুলি ব্যবহার উপযোগী করার মতো ওই অবকাঠামো ওই হাসপাতালে নেই। এই হচ্ছে, আমি স্বাস্থ্য খাতের অবস্থায় বলছি। এগুলি কি নীতি নির্ধারকরা জানেন না? অবশ্যই জানেন। এবং জানার ফল হচ্ছে যে একজন ব্রিগেডিয়ার জেনারেল যিনি সদ্য বিদায়ী, তিনি বলছেন যে আমি আমি এই কারণে সরে গেলাম। এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার মূল বিষয়। আপনি যেটা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলে নীতি নির্ধারণে যায় কিনা, অবশ্যই যায়। এবং এই ভদ্রলোক সরাসরি অভিযোগ করেছেন যে স্বাস্থ্যমন্ত্রী এবং তার ছেলের ব্যাপারে সুপারিশ করা হয়েছিল। ব্রিগেডিয়ার জেনারেল সাহেবের সরাসরি অভিযোগ। কি হয়েছে? ব্রিগেডিয়ারকে সরে যেতে হয়েছে, বাকিরা কিন্তু বহাল তবিয়তে আছে। এই যখন অবস্থা, তখন আপনি কতটুকু আশা করবেন? আমি জানি না আজকের এই সাক্ষাৎকারের পরে কি অবস্থা দাঁড়ায়। কারণ আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অনেক ব্যাপারে বেশ নিজেই খবর নেন, ট্র্যাডিশনাল ভাবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তখন থেকে আমি জানতাম উনার বাসায় কিন্তু ভোরে খবরের কাগজগুলি পৌঁছে দেন, এবং উনি নিজে খবরের কাগজ পড়েন, নিজে মনিটরিং করেন। উনি কিন্তু কোনো সেক্রেটারিয়েট বা পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের উপর নির্ভর করেন না বলে আমি জানি এবং আমি বিশ্বাস করি। যার কারণে অনেক ক্ষেত্রে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি হস্তক্ষেপ করেন। এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর একটা বিশেষ গুণ। এবং আপনি দেখবেন অনেক বিষয়ে আগের অভিজ্ঞতা নাই, এই প্রধানমন্ত্রী কিন্তু নিজে খোঁজ নিয়ে নিজে ইন্টারভেন করেছেন, এরকম অনেক বিষয় আছে। আমি জানি না এখন সেই অবস্থাটা আছে কিনা, আমার মনে আছে। এই জন্যই আমি আশা করি যে যে সমস্ত আলোচনা হচ্ছে এগুলো উনার কানে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, সরকারে যারা থাকেন তাদের তো অনেক কিছু বিচার বিবেচনা করে ব্যবস্থা নিতে হয়। আবার অনেক ক্ষেত্রে কনফিউজ কিছু ইনফরমেশন হয়তো নীতি নির্ধারকদের ব্যবস্থা গ্রহণে প্রভাব ফেলে। তবে আমি যেটা মনে করি যে এই সরকার এখন পর্যন্ত অনেক ভালো কাজ করেছে, চুরি চামারি এগুলো নিয়ে কথা হচ্ছে, এগুলি সারা বছর ছিল, থাকবে। আমি মনে করি এখন আমাদের সকল মনোযোগ কোভিড এর দিকে দেওয়া উচিত। আর নয়তো কিন্তু ভবিষ্যৎটা না পারবো অর্থনীতি সামাল দিতে, না পারবো জীবন সামাল দিতে, না পারবো জীবিকা সামাল দিতে। যেমন পুষ্টির কথা নিয়ে আমরা আলোচনা,
আমাদের দেশে এক ধরনের মানুষের ধারণা আছে কি পুষ্টি মানেই দামি ফল খাওয়া, আপেল খাওয়া, আঙুর খাওয়া ইত্যাদি ইত্যাদি, বা কিন্তু বা মানে প্রচুর গরু মাংস, খাসি মাংস খাওয়া। আমরা আজ পর্যন্ত এই ধারণাটাই প্রচার করতে পারিনি যে একটা আমলকিতে একটা কমলার চেয়ে অনেক বেশি পুষ্টিগুণ আছে। আমি পুষ্টি বিশারদ না, কিন্তু সাধারণভাবে যেটা জানি যে একটা টমেটো খেলে একটা আপেল খাওয়ার চেয়ে বেশি ফল পাওয়া যায়, বা একটা মসুর ডাল থেকে আমি গরু মাংসের চেয়ে বেশি প্রোটিন পেতে পারি, যে কোনো মাছ থেকে আমি পেতে পারি, মাছ তো এই এই প্রচারণাটারও তো একটা অভাব আছে। সরকারি বলেন বেসরকারি বলেন, কোনো খাত থেকে কি পুষ্টি নিয়ে ব্যাপক প্রচারণা আছে যে একদম একটা মানুষ যে কোনো ভাবে জানতে পারবে যে আমি একটা কমলা নাকি একটা আমলকি খেলে আমার জন্য অনেক বেশি উপকারী? এই পুষ্টি প্রচারটা খালি সরকারের প্রতি দায়িত্ব দিলে তো হবে না। আমরা যারা বেসরকারি খাতে আছে, গণমাধ্যম বলেন, আপনারা যারা এনজিও বলেন বা যারা বেসরকারি খাতে কাজ করছে, এই পুষ্টির ব্যাপারটা সবার কাছে পৌঁছানোটা আমাদেরও দায়িত্ব। সেই দায়িত্ব আমরা কতটুকু সফলতা বা পারঙ্গমতার সাথে মানে পালন করতে পারছি, এই বিষয়গুলো কিন্তু ভেবে দেখা দরকার, তাই না? কারণ আপনার পুষ্টি কিন্তু খুব সহজেই আমরা পেতে, কলমি শাক থেকে তো আমি শাকের অভাবটা পূরণ করতে পারি, তাই না? আমার তো এই জন্য পালং শাক আপনার হোয়াট আই মিন যে অনেক সহজলভ্য এবং আমাদের দেশীয় যে ফল টল আছে এগুলো থেকে তো আমরা প্রচুর পরিমাণে পুষ্টি পেতে পারি। সিজনাল ফলগুলি বলেন, অনেক আনারস পচে যায়, মানুষ খায় না, মানে অবস্থা তো এরকমও দাঁড়ায়। তারপরে তো মানে অনেক কিছু আছে খুব সহজে আমরা পেতে পারি, কিন্তু তেঁতুল আমরা আমরা কিন্তু অনেক কিছু জানি না। আমরা মনে করি ওই আমলকির চেয়ে কমলা খাওয়াই বেশি উপযোগী, বা পেয়ারা বা টমেটো থেকে একটা অ্যাপেল খাওয়া বেশি দরকার। এই যে বা আমাকে প্রোটিনের জন্য মাটন বা বিফ খেতেই হবে, এই ধারণাগুলি থেকে শিফট করানোর জন্য যেই প্রচারণা শিক্ষাটা দরকার, সেই দায়িত্বটা কিন্তু সবাইকে নিতে হবে। আমি মনে করি এটা যদি আমরা সফলভাবে নিতে পারি, পুষ্টির ঘাটতি কিন্তু অনেকটাই পূরণ হবে। এই যে গর্ভবতী মাদের কথা বললেন, আমি ডাক্তারও না পুষ্টিবিদও না, আমি বারবার বলে দিচ্ছি। তারপরে আমি জানি যে একটা কচু শাক খেলে গর্ভবতী মায়ের জন্য নাকি অনেক বেশি উপযোগী। কচু শাকটা তো খুব রেয়ার কিছু না, তাই না? এই যে আয়রন ট্যাবলেট খাওয়ার বদলে বা বিফ লিভার খাওয়ার চেয়ে কচু শাকটা যে আমার সেটা সাপ্লিমেন্ট করতে পারে, সেই প্রচারণাটা আমরা কজনের কাছে পৌঁছাতে পেরেছি? এই বিষয়গুলি নিয়ে বোধহয় ওই যে আমার আগের বক্তার সমন্বিত উদ্যোগের কথা বললেন, এই সমন্বিত উদ্যোগ মানে সরকার না থাক, সরকার যদি না করে বেসরকারি খাতে যে আমরা করতে পারবো না, স্তর দেখায় সরকার আসলে ভালো। সরকার হয়তো আমাকে পলিসি সাপোর্ট দেবে, কিন্তু সরকার যদি না আসে আমি নিজেও তো এগিয়ে যেতে পারি। কচু শাক বিফ লিভার বা এর চেয়ে ভালো, এটা বলতে তো সরকারের সাহায্য লাগে না, এটা আমিও বলতে পারি। আমি ধরেন আমার পাশে যে আছে তাকে বলতে, মানে এই জিনিসগুলি যদি আপনি ছড়ান, পুষ্টির যে ঘাটতি আছে এটা বোধহয় অনেকাংশে কাজ করবে। কারণ আমাদের দেশের যে ইকোনমিক যে স্ল্যাবটা, সেখানে আমি আশা করতে পারি না যে প্রত্যেকেই একেবারে খুব দামি প্রোটিন বা ওইভাবে নিজের লাইভলিহুড মেনটেন করতে পারবে। কারণ আমাদের তো একটা, যত দারিদ্র্যের হার অনেক কমেছে ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে, কিন্তু আমাদের তো দারিদ্র্য সীমার নিচে একটা মানুষ আছে এবং শিক্ষার দিক দিয়েও তারা পিছিয়ে আছে। এই পুষ্টির ব্যাপারটা কিন্তু আমাকে বলে বা শামীম সাহেবকে বলে বা আপাকে বলে কোনো লাভ নেই। আমরা জানি, যারা জানে না, তারা জানে না একটা একটা কারণ তাদের এই জানার শিক্ষার অভাব, আর একটা হচ্ছে তাদের ওই পয়সার অভাব আছে কিনে খাওয়া। তাদের কাছে যেটা অ্যাভেলেবল ওই জিনিসটা তাদেরকে জানিয়ে দেওয়া যে তুমি বিফ লিভার না খেয়ে কচু শাক খাও, দ্যাট উইল সাপ্লিমেন্ট দ্য স্টিক। আমি এটা বারবার বলছি, এটাই আমার মনে আছে, অন্য পুষ্টিবিদ আমার এতটা মনে নেই। তো সেই জন্য আমি তো ডাক্তারও না পুষ্টিবিদ। মানে এই জাতীয় বিষয়গুলি আমরা যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আপনার বেসিক যে নিউট্রিশনের অভাবটা আছে সেটা পূরণ হবে। আপনার পানি, আমার দেশের লোকজন যে পানি খায়, যে রাস্তা ফুটপাতে যে থাকে আমার বেরোয়, সে তো দেখি দিব্যি ওই বর্ষার পানি খেয়েও সার্ভাইভ করে আছে, তাই না? এই পানিটা আমি আপনি যদি খাই, পরের দিনে দেখবেন ডায়রিয়া হয়েছে। ইমিউনিটির একটা ব্যাপার আছে, ওই ইমিউনিটির জন্য বোধহয় আমার নন মেডিকেল পার্সন হিসেবে আমি বলতে পারি পুষ্টিটা দরকার, এবং পুষ্টিটা আমরা খুব সহজে আমাদের অ্যাভেলেবল রিসোর্সেস থেকে পেতে পারি। আমি জানি না পুষ্টিবিদ আছেন, ভাই আরো ভালো বলতে পারবে। এই জিনিসটা যত আমরা স্প্রেড করতে পারবো, আমার মনে হয় তত বেশি উপযোগী হবে। পুষ্টি মানেই দামি জিনিস বা বিদেশি জিনিস বা খুব রেয়ার জিনিসটা। পুষ্টি মানে আমি সাধারণ আমার চারপাশে যে সমস্ত ফলমূল শাকসবজি আছে, তার থেকেও যে আমি পুষ্টি পেতে পারি, এই 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 নলেজ মানে এই ধারণাটা আমরা যত ছড়াতে পারবো, আপনি যেটা নিয়ে কাজ করছেন, পুষ্টির অভাব বা পুষ্টির অভাব দূর করা, সেক্ষেত্রে এটা এটা উপযোগী হবে বলে আমি মনে করি একজন সাধারণ
কমন সেন্স থেকে। কারণ আমি মনে করি যে আমাদের ওই আর্থসামাজিক অবস্থা উন্নতি করে তারপরে সবাইকে বিফ ফ্লেভার আমি খাওয়াবো, সেটা আমাদের পক্ষে সহসা সম্ভব হবে না। এখন আমাকে কচু শাকই খেতে হবে, কিন্তু ওই কচু শাকটা যে সমপরিমাণ বা কাছাকাছি পরিমাণ উপযোগী এবং উপকারী, এই বোধটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলেই বোধহয় আমরা একটা প্রাথমিক সাফল্য পেতে পারি। ধন্যবাদ কাজল ভাই। আপা, আমরা একেবারে শেষ মুহূর্তে আমাদের প্রোগ্রামের একটু ছোট করে আপনার এক কথাতে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে সামনে আমাদের বাজেট, এই বাজেটের ক্ষেত্রে ওয়াটার স্যানিটেশন এবং হাইজিনের বিষয়টি কিভাবে আসা উচিত, আর সামগ্রিক অর্থে আপনার আর কি রিকমেন্ডেশন আমাদের জন্য রয়েছে যে হেলথ প্রফেশনালদেরকে আমরা কিভাবে পুষ্টি ক্ষেত্রে ব্যবহার করতে পারি? আমার কাছে খুব সংক্ষেপে বলতে গেলে বলবো যে আমার আগের কথার সূত্র ধরে যে হাত ধোয়াকে প্রমোট করতে গেলে একটা মানে হাত ধোয়ার জন্য একটা সমন্বিত পরিকল্পনা দরকার। হ্যান্ড ওয়াশিং ডিভাইস, পাশাপাশি পানি এবং সাবানের জন্য ব্যবস্থা করার জন্য যে পানি, রানিং ওয়াটার, সাবান, এটার জন্য আসলে বাজেট বরাদ্দ দরকার। এবং এটার জন্য কিন্তু কোনো মন্ত্রণালয় এবং আলাদা বাজেট বরাদ্দের কোনো ব্যবস্থা আসলে এতদিন পর্যন্ত ছিল না। এটার জন্য আসলে একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং বাজেট বরাদ্দ দরকার, এবং এটা হওয়া উচিত মানে আপা 1 মিনিট একটু সাপ্লিমেন্ট করে, আপনার কথা বলতে সুবিধা হবে। 1 মিনিট। আপনি পানি এবং সাবানের কথা বলছেন তো, ঢাকার একটা খুব প্রতিষ্ঠিত হাসপাতালের আজকের অবস্থা হচ্ছে 5 লিটারের পানি যেটা বাজারে 65 টাকা, সেই হাসপাতালে 100 টাকা বিক্রি হচ্ছে। সাবানের কথা বলছে, খবর নিয়ে দেখেন যেগুলি ব্র্যান্ড লাইফ বাজার, সব সাবানের দাম বেড়ে গেছে। এইটা হচ্ছে আমাদের বাস্তবতা, সুযোগ সন্ধানের বাস্তবতা। এটা একটা জিনিস আপনার মিনিস্ট্রি সাথে অফ লোকাল গভর্নমেন্ট, আপা, রুরাল আমিও ডেভেলপমেন্ট। আপনার আলোচনার জন্য যে তোমরা হাত ধোয়া পরিষ্কার এগুলো যে আমাদের শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় বা যারা প্রোডাকশনে যাচ্ছে শিল্প মন্ত্রণালয়, এইটারও যেমন ভূমিকা থাকা উচিত, একটা বড় ভূমিকা কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। সেটাই বলছি, মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট এবং রুরাল ডেভেলপমেন্ট, হ্যাঁ এলআরডি, সেটাতেই আসা উচিত। এবং লোকাল গভর্নমেন্ট ডিভিশনের মাধ্যমে এবং আপনি বিভিন্ন মানে লোকাল গভর্নমেন্ট ডিভিশনের মাধ্যমে এবং পৌরসভা এবং মেয়রদের মাধ্যমে এটা চ্যানেলাইজ হওয়া, যাতে শহরগুলো, বড় শহরগুলো এবং মিউনিসিপ্যালিটি গুলো এগুলো আসলে তার মাধ্যমে চ্যানেলাইজড হতে পারে। সে যাতে বড় বড় শহরগুলো এবং মিউনিসিপ্যালিটি, বড় বড় শপিং মল, তারপরে সিটি অথরিটি গুলো যেন আসলে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ এখানে সিটি হাব গুলো যেন এগুলোর আওতায় আসে এবং বড় বড় বস্তিগুলো যেন এগুলোর আওতায় আসে, কারণ এখানে কনসেন্ট্রেশন অফ পপুলেশন ইজ ভেরি হাই এবং রিস্কটাও বেশি। আর পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে হেলথ কমপ্লেক্স গুলো, সেটা উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে আপনার কমিউনিটি হেলথ ক্লিনিক পর্যন্ত, এই সমস্ত চেনেও আপনার এই হাত ধোয়ার ব্যবস্থাগুলো থাকে। আপনি যদি খেয়াল করে দেখেন, এই কমিউনিটি হেলথ ক্লিনিক যেটা হচ্ছে একেবারে রুরাল লেভেলে মানুষের যাওয়ার জায়গা, হেলথ ক্লিনিক গুলো, তাই না, উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখানেও কিন্তু ওয়াটার সাপ্লাই সিস্টেম কার্যকর না, সেখানেও কিন্তু এই পানির হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। এখন একটা সার্ভে হয়েছে এবং এই সার্ভের সাথে আমিও সামহাও সম্পৃক্ত হয়েছি। ইউএনএফপিএ এই কাজটা করছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালগুলোতে ওয়াটার সাপ্লাই সিস্টেম কেমন আছে, ওরা আইপিসি দেখার চেষ্টা করছে যে কি ধরনের আছে। দেখা গেছে যে অলমোস্ট ওয়াশ ফ্যাসিলিটিস অ্যাবসেন্ট, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে উপজেলা লেভেল হেলথ কমপ্লেক্সে হাত ধোয়ার সিস্টেম নাই, এবং থাকলেও সেটা ব্যবহার উপযোগী না। তো এই সবগুলো হেলথ কমপ্লেক্স গুলোতে আসলে প্রপার হাত ধোয়ার ব্যবস্থাগুলো থাকতে হবে। তো এখানে উপযুক্ত বরাদ্দ যেতে হবে, সেটা হেলথ মিনিস্ট্রির মাধ্যমে যেতে হবে। তো এই বাজেটে আমরা আসলে দেখতে চাই যে হাত ধোয়ার জন্য এই হেলথ মিনিস্ট্রির মাধ্যমে এবং লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির মাধ্যমে এই দুইটা স্ট্রিমে যেন যথেষ্ট বরাদ্দ থাকে। এটুকুই আমার এগোতে। ধন্যবাদ আপা। তসলিম ভাই, তো আপনার বাজেটে আপনি কি রিফ্লেক্ট দেখতে চান
পুষ্টিটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। কারণ করোনা যে আপনার এই 15 দিনের মধ্যে চলে যাবে এটা আমাদের মনে হচ্ছে না, বা এটার ইম্প্যাক্টটা থাকবে। তো বাজেটে আপনার কি রিফ্লেকশন আপনি চান, এবং আপনার শেষ রিকমেন্ডেশনটা কি? জি, আমি এই কথা বলার আগে একটু আপার কথাটাকে একটু সাপ্লিমেন্ট করি। সেটা হলো, আমাদের আবার নিরাশ হলেও চলবে না। আপনি দেখেন পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের থেকে আমাদের মানে স্যানিটারি টয়লেট ইউজ করা, সেটা কিন্তু ইউনিভার্সাল প্রায়। এটা কিন্তু একটা বিরাট সাফল্য। ইন্ডিয়ায় এখনো 60% না 65% মতো। তাহলে আমরা এটা কিন্তু অ্যাচিভ করেছি। আমাদের ড্রিঙ্কিং ওয়াটার, টিউবওয়েল ওয়াটার মানে সারপ্রাইজ ওয়াটার না করে, এটাও কিন্তু একটা বিরাট একটা এই ইন্ডিকেটরের সাফল্য। সামহাউ এই হাত ধোয়াটা আমাদের মধ্যে কেমন যেন এটা ইন্টিগ্রেশন হচ্ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনিও বহুদিন ধরে, আমি আপনাকে বহুদিন ধরে চিনি, আপনি এই বিহেভিয়ার চেঞ্জের উপরে বহু কাজ করেছেন এবং দেখেছেন যে প্র্যাকটিসটাকে ট্রান্সফরমেশন করতে গেলে একটু বেশি প্রচারণা, বেশি নলেজ ক্রিয়েশন, এবং তারপরে ধীরে ধীরে হয়। তবে এবারে আমাদের একটা শিক্ষা, আমি ব্যক্তিগতভাবে মনে করব যে আমাদের হেলথ এবং হাইজিনে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে এবারের এই ধাক্কাটায়। আমাদেরকে শিখিয়ে গেছে যে হেলথ এন্ড হাইজিন ইজ সো ইম্পর্টেন্ট। আর বাজেটের কথা আপনি বলছেন, বাজেটে ডেফিনেটলি আমি আপনি যদি ইভেন রিজিওনাল ক্ষেত্রে দেখেন, সারা গ্লোবালি দেখেন, তাহলে আমাদের হেলথ সেক্টরে আমাদের কিন্তু হেলথ সেক্টরে বাজেটের কন্ট্রিবিউশন কম, অ্যালোকেশন কম। এইটা মনে হয় কোনো একটা নেশন, যারা বাংলা, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু অহংকার করি যে আমরা ডেভেলপমেন্টের ট্র্যাকে পৌঁছে গেছি, আমাদের এখন অন্য রকমের চিন্তা, অন্য রকমের পার্সপেক্টিভ, আমরা মানে সেই আগের মতো নাই। তো সেক্ষেত্রে এইসব চিন্তার কিন্তু সামঞ্জস্যহীন হয় যদি দেখা যায় হেলথ সেক্টর এবং এই নিউট্রিশন সেক্টরে। একদিকে আমি বলছি আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে নিউট্রিশনের, আবার এই নিউট্রিশনে যদি আমি বেশি অ্যালোকেশন, বাজেট অ্যালোকেশন না করি, দ্যাটস অলসো এ কন্ট্রাডিকশন। আমাদের ডেফিনেটলি নিউট্রিশনের দিকে আরো বেশি মনোযোগী হতে হবে, আরো বেশি। আমাদের এনএনএস কিন্তু একটা হোল অপারেশনাল প্ল্যান। এইটা কিন্তু একটা ভালো দিক যে একটা বেশ কয়েকটা অপারেশনাল প্ল্যানের মধ্যে নিউট্রিশন একটা অপারেশনাল প্ল্যান। ইভেন আমাদের ফ্যামিলি প্ল্যানিং অধিদপ্তরের যে এমসিএস সার্ভিস রয়েছে, সেখানেও কিন্তু নিউট্রিশন একটা বড় অংশ আছে। সো নিউট্রিশন আছে, কিন্তু এইটাকে আরো বেগবান করতে হবে, আরো বেশি কন্ট্রিবিউশন করতে হবে, আরো বেশি রিসোর্স অ্যালোকেশন করতে হবে। ধন্যবাদ তসলিম ভাই। ফাজিল ভাই, আপনার কাছে আবার সবার শেষে আপনার রিকমেন্ডেশনটা শুনতে চাই, এবং এই কোভিড এর প্রচার প্রচারণা বাড়ানোর জন্য বাজেটে কি ধরনের রিফ্লেক্ট থাকা উচিত সেটাও আপনার কাছ থেকে জানতে চাই। এবারের বাজেটে হেলথ সেক্টর একটু গুরুত্ব পাবে বলে আমার ধারণা। অন্তত মানে যেটা বলা হচ্ছে যে একটু বাজেট এবার হেলথ সেক্টর বাড়বে, কারণ আমরা তো যে বললাম না, আমরা তাৎক্ষণিক সবকিছু নিয়ে খুব বেশি মাথা ঘামে। এখন যেহেতু করোনা এবং আমাদের হাসপাতালগুলির অসুস্থতা আমাদের নজরে এসছে, কাজে এবার বাজেটে হেলথ সেক্টরে বাড়বে। তবে আমি মনে করি যে বিষয়গুলি আমরা শর্ট টার্ম না দেখে যদি সামগ্রিক, প্রথমে আপা যেটা বলেছেন যে আমরা যদি সামগ্রিক একটা প্ল্যান করতে পারবেন। এই কোভিড তো আমাদের একটা শিক্ষা দিল যে ধনী গরিব, মানে আমাদের দেশে অবস্থাটা কি ছিল, যারা বিত্তশালী ছিলেন তারা এটা হাতি দিলেও বিদেশ চলে যেতেন চিকিৎসার জন্য, যার জন্য এবং নীতি নির্ধারিত, যার জন্য কিন্তু আমাদের দেশি চিকিৎসাটার প্রতি ওইভাবে হয়তো নজর আসেনি। কারণ আমি যখন দায়িত্ব আমার চিকিৎসা হলে আমি চলে যাই দেশের বাইরে, দেশের হাসপাতালের অভিজ্ঞতা আমার নেই। এবার কিন্তু সবাইকেই দেশের হাসপাতালের অভিজ্ঞতা নিতে হয়েছে, তাই না? এবং এই বৃত্ত যে বৃত্তের বাইরে সবসময় পাঠিয়ে দেয় না, বৃত্ত থাকলেও যে বৃত্তের মধ্যে আবদ্ধ থাকতে হয়, করোনা তো আমাদের সেই শিক্ষা দিল। আমার যতই বৃত্ত থাকে, এখন কিন্তু আমি বৃত্তের মধ্যেই আছি। আমাকে এখন এই দেশীয় হাসপাতালে যেতে হচ্ছে। আমার ক্ষমতা বেশি, আমি হয়তো সরকারি হাসপাতালে না গিয়ে একটু বেসরকারি হাসপাতালে গেলাম। তারপরেও তো অনেক নামি দামি লোককে দেখছি আল্লাহ মাফ করুক যে হসপিটালেও যেতে পারছেন। তো এই অবস্থাটা আমাদের এই দেশীয় হাসপাতালগুলির উন্নয়নে একটা অভিজ্ঞতা থেকেই তারা
ভূমিকা রাখবেন বলে আমরা এখনো আশা করি। আরেকটা বিষয় আমাকে খুব পীড়া দিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে, ইভেন আমাদের প্রতিবেশী ভারতেও দেখেছি, যারা বিত্তশালী তারা কিন্তু বিভিন্নভাবে এগিয়ে এসছে। আমাদের দেশে যারা বিত্তশালী, আগে 22 পরিবারের জায়গায় নাকি এখন 22,000 পরিবার আছে, তাদের কারো কারো প্রধানমন্ত্রীর কাছে চেক দেওয়া ছাড়া ওরকম কোনো উদ্যোগ কিন্তু আমার চোখে পড়েনি, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব দুঃখের বিষয় মনে হয়েছে। আমাদের যারা বিত্তশালী তারা যদি বিত্তটা তারা আমাদের মানুষদের কাছ মানে তাদের এই বিত্তর ভিত্তি তো আমরাই সাধারণ মানুষরা, তাই না? তাদের বিত্তর ভিত্তি তো আমরা সাধারণ মানুষরা। এই বৃত্ত থেকে যদি এই সাধারণ মানুষদের জন্য তারা কিছুটা ব্যয় করতেন, এটা বোধহয় আমাদের জন্য মানে সমাজ উপকৃত হতো, দেশ উপকৃত হতো। বৃত্ত নিয়ে তো তার কবরে কেউ যাবেন না, এটা সবাই জানি, জেনেও আমরা সেই বৃত্তটাকে জমিয়ে রাখি। আমাদের দেশের যে আশেপাশের লোকদের দেখেও তো তারা কিছু শিক্ষা নিতে পারতেন। আপনি বিল গেটস ফাউন্ডেশন থেকে আজিম প্রেমজি বলেন, সবাই কিন্তু আর কিছু, কিন্তু আমাদের ওই যে বললাম না, প্রধানমন্ত্রী ওখানে গিয়ে চেক দিয়ে ছবি তুলে ছাড়া আর কোনোভাবে এগিয়ে এসছে বলে আমার নজরে পড়ে। তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারাও এগিয়ে আসেন। সব এই সরকারের আমলেই তো বা কয়েকটা সরকারের আমলে তো এই বৃত্ত সঞ্চয় করেছেন, কাজে খালি সরকারের দিকে তাকিয়ে না থেকে এই সঞ্চিত উদ্বৃত্ত অর্থ কিছুটা ব্যয় করেন দেশের জন্য, সরকার উপকৃত হবে, জনগণ উপকৃত হবে, আমরা সবাই উপকৃত হবে এবং দেশের প্রতি বা যে জনগণকে পুঁজি করে এই বৃত্তটা কামিয়েছেন তাদের প্রতি ঋণ তো কিছুটা হলেও শোধ হবে। এটাই আমার আবেদন সর্বশেষ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। হাসিন আপা, আমাদের পক্ষ থেকে অসম্ভব ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে থাকা এবং আপনার সাজেশন গুলো দেওয়ার জন্য। তসলিম ভাই, আপনি তো আমার বড় ভাই, তারপরেও অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে ধন্যবাদটা জানাতে হয়, কিন্তু আমি সত্যি কৃতজ্ঞ যে একটা স্বল্প সময়ের নোটিশে আপনারা সময় করে এসেছেন। আর কাদের ভাই, আপনার আজকে অনেকদিন পরে দেখা হলো, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে হলো দেখা হওয়াটা হলো, যদিও ভার্চুয়ালি। আমি আশা করি যে আর কয়েকদিনের মধ্যে আপনার সাথে আমার কথা হবে এবং আমরা একসাথে কিছু কাজ করার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমাদের সাথেই থাকুন। আগামী পরশুদিন আবার আমাদের নিউট্রিশন পলিসি ডায়ালগটি শুরু হবে। আমরা আমাদের নোটিশের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব, আগামী থেকে আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ বলে শেষ করছি। আপা, খায়রুলের কি অবস্থা এখন?